রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে কণ্ঠপাকড়ি ধরিল আঁকড়ি দুই জনে। একদিকে দেশের সবথেকে বড় গোয়েন্দা সংস্থা সিবিআই, অন্যদিকে কলকাতা পুলিশ। গণতন্ত্রের পরিসরে দুই সংস্থার এমন যুদ্ধ, মুখোমুখি এমন যুদ্ধ এর আগে দেশ কোনোদিন দেখেনি। কালকের ঘটনার প্রেক্ষিতে আজ শটান সুপ্রিম কোর্টে গিয়ে নালিশ জানালো সিবিআই, পাল্টা রাজ্য গেল হাইকোর্টে। দুই মামলাতেই শুনানি আগামীকাল। এ নিয়ে আজ তোলপাড় হলো সংসদ। রাজ্যপালের রিপোর্ট গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। একদিকে সিবিআই যখন কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনছে, তখন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরকেই পাল্টা নোটিশ দিল কলকাতা পুলিশ। পুরনো একটি মামলায় সিবিআইয়ের কলকাতা জোনে যুগ্ম অধিকর্তাকে ডাকা হলো জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে গতকাল রাত থেকে লাগাতার ধর্নায় মুখ্যমন্ত্রী, জায়গায় জায়গায় মিছিল করে প্রতিবাদ তৃণমূলে। অভূতপূর্ব এই সাংবিধানিক সংকটের মোড়ে দাঁড়িয়ে আজ আলোচনার শুরুতেই আপনাদের দেখাবো সিবিআইয়ের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে আজ ঠিক কি বললেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা। দেখুন। সিবিআই ও কলকাতা পুলিশের নজিরবিহীন এই সংঘাতের জেরে ফের মামলার জল গড়ালো সর্বোচ্চ আদালতে। কলকাতার পুলিশ কমিশনারের বাসভবনে ঢুকতে বাধা পাওয়ার পর রবিবার রাতেই সিবিআই জানিয়েছিল তারা আইনের দ্বারস্থ হবে। সেই মতো সোমবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে আবেদন জানায় তারা। সিবিআই এর তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হওয়ায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই। সারদা কাণ্ডের রাজীব কুমার তথ্য প্রমাণ নষ্ট করেছেন। এই কথা শুনে প্রধান বিচারপতি বলেন, বৈদ্যুতিন প্রমাণ নষ্ট করে ফেললেও পরে তা উদ্ধার করা যায়। কলকাতার পুলিশ কমিশনার যদি পরোক্ষভাবেও তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করেন, তাহলে আমরা এমন কড়া পদক্ষেপ নেব যাতে তাকে অনুতাপ করতে হয়। সুপ্রিম কোর্ট এও বলে, পশ্চিমবঙ্গ সরকার বা পুলিশ তথ্য প্রমাণ নষ্টের পরিকল্পনা করছে বা তথ্য প্রমাণ নষ্ট করেছে, এই সংক্রান্ত প্রমাণ দিতে সবার জন্য আদালতের দরজা খোলা আছে। এরপরই আদালত কক্ষে রবিবার সন্ধ্যের প্রসঙ্গ বিশদে তুলে ধরেন সলিসিটর জেনারেল। দাবি করেন, তদন্তে অংশগ্রহণের জন্য সিবিআই বারবার সমন করলেও কলকাতার পুলিশ কমিশনার তার কোনো জবাব দেননি। সারদা কাণ্ডে তদন্তে প্রমাণ সংগ্রহের জন্য রবিবার সিবিআই এর 25 জনের দল যখন যায়, তখন তাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে নেওয়া হয়। সুপ্রিম কোর্ট বলে, সিবিআই অফিসারদের এভাবে গ্রেপ্তার করা যায় না। রবিবার রাতে কলকাতার পুলিশ কমিশনারের বাড়ি থেকে গিয়ে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির ছিলেন রাজীব কুমার, ডিজিপি বীরেন্দ্র, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ, এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা। বিষয়টির উল্লেখ করে এদিন সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল বলেন, পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ কর্তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে ধর্নায় বসেছেন। সর্বোচ্চ আদালতে হলফনামা দিয়ে সিবিআই এদিন বলে, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার যাতে কোনো রকম তথ্য প্রমাণ বিকৃত বা নষ্ট না করেন এবং আত্মসমর্পণ করেন কিংবা সিবিআই এর সামনে হাজির হন, তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত। হলফনামা পেশ করে সিবিআই আরও দাবি করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশেই সিবিআই তদন্ত করছে। আদালত বলেছিল, পুলিশকে সব রকম সহযোগিতা করতে হবে, তাই আদালত অবমাননা করেছেন কলকাতার পুলিশ কমিশনার। রাজীব কুমার যে তথ্য প্রমাণ নষ্ট করেছেন, সে বিষয়টি পশ্চিমবঙ্গের ডিজিপিকে জানানো হয়েছিল, কিন্তু তিনি কিছুই করেননি। এসব বলে সোমবারে শুনানির আবেদন জানায় সিবিআই, যদিও তা খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলার বিষয়বস্তুতে এত জরুরি কিছু আছে বলে আদালত মনে করছে না। শুনানি হবে মঙ্গলবার। এদিন আদালত কক্ষে রাজ্য সরকারের আইনজীবী হিসেবে হাজির ছিলেন কংগ্রেস নেতা তথা তৃণমূলের সমর্থনে রাজ্যসভায় যাওয়া অভিষেক মনু সিংভি। সূত্রের খবর, রাজ্যের তরফে সিবিআই এর আইনজীবীকে চিঠি দিয়ে বলা হয়েছে, এখনো তারা মামলার কপি হাতে পায়নি। নিপুণ সাইগাল ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করব। জয়ন্ত, প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, রাজ্যবাসী হিসেবে প্রচুর মানুষ উদ্বিগ্ন। আজকে সকালে বহু অভিভাবক ফোন করেছেন যে বাচ্চাদের স্কুলে পাঠাবেন কিনা। আমি বলছি যে কেন্দ্র রাজ্যের এই যে সংঘাত, এটা বিন্দুমাত্র কমার তো কোনো লক্ষণ নেই। যত ঘন্টা যাচ্ছে প্রত্যেক ঘন্টায় সংঘাতের মাত্রা বাড়ছে। কেন এই কথা বলছি? কালকে এই স্টুডিওতে বসে যখন অনুষ্ঠান করছি, সল্টলেকের দুটো অঞ্চল, সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেস, কলকাতার দক্ষিণ কলকাতার, কার্যত সিআইএসএফ মুড়ে ফেললো। গতকাল 20 জন সিআইএসএফ জওয়ান ছিল, আজকে এই আমি তুমি কথা বলছি 60 জন, দুটো জায়গাতেই 60 জন 120 জন। অর্থাৎ কেন্দ্র সরকারের দিক থেকেও এই কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোকে সুরক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 1, 2 হচ্ছে ভবানীপুর থানার অফিসাররা একটা পুরনো মামলায় সিবিআইয়ের কলকাতা জোনের প্রধান, জয়েন্ট ডিরেক্টর এবং এই গোটা চিটফান্ডের তদন্ত মামলায় যিনি নেতৃত্ব দিচ্ছেন পঙ্কজ শ্রীবাস্তবকে নোটিশ সার্ভ করে এলো। কলকাতা পুলিশ তাকে ডেকে জেরা করতে চায়। আমি বলছি, রাজনীতির কথা তো রাজনীতিবিদরা বলবেন, কিন্তু প্রশাসনিক সংঘাত চরমে উঠছে প্রত্যেক ঘন্টায়। জয়ন্ত, দেখো, একজন আইনের ছাত্র হিসেবে আমি বলতে চাইবো যে এই প্রথম আমরা এইরকম একটা সাংবিধানিক সংকট দেখছি, যা
সারা দেশে নজিরবিহীন। মনে রাখতে হবে যে এই ঘটনাটিতে কেন্দ্রীয় সরকারের যে সবচাইতে বড় তদন্তকারী সংস্থা সিবিআই এবং রাজ্য সরকারের অধীনে থাকা রাজ্য পুলিশ পরস্পরের দিকে যেন খড়গ নিয়ে পরস্পরকে তাড়া করছে, এটা আমরা কোনোদিন দেখিনি। এবং এই মুহূর্তে তারা পয়েন্ট অফ নো রিটার্ন, একেবারে ফেরার মতো অবস্থায় নেই, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। বহুবার হয়েছে, এমনকি আর্মি এবং পুলিশ বাহিনীর মধ্যে হয়েছে যে ল এনফোর্সমেন্ট উইং, দুটো উইং এর সঙ্গে, মানে দুটো উইং এর মধ্যে যদি কোনো বিবাদ হয় সঙ্গে সঙ্গে আমরা দেখি পলিটিক্যাল লেভেলে সেটা সর্ট আউট করা হয়। এখানে ঠিক উল্টো, মানে রাজনৈতিক সংঘাত সরাসরি ফোর্সের ওপর এফেক্ট ফেলছে। আমি এটাই বলতে চাইছিলাম যে কেন্দ্র এবং রাজ্য কিন্তু পরস্পরের পরিপূরক। যারা সংবিধান প্রণয়ন করেছেন বা আইন যারা প্রণয়ন করেছেন তারা কিন্তু সংবিধান প্রণয়ন করবার সময় এটা ভেবেছিলেন যে কেন্দ্র রাজ্যকে সহায়তা করবে, রাজ্য কেন্দ্রকে সহায়তা করবে। সরকার আলাদা হলেও আলাদা সরকার হতে পারে, কিন্তু পরস্পরকে সহায়তা করতে হবে। তারা নৈতিক লড়াইয়ের কথা ভাবতেন, এখন শুধু রাজনৈতিক লড়াই হয়। শুধু তাই নয়, মনে রাখতে হবে ভারতবর্ষের বাইরে পশ্চিমবঙ্গ নয়, আবার পশ্চিমবঙ্গকে মনে রাখতে হবে যে তারা ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গরাজ্য। সব মিলে কিন্তু তুমি যেটা বললে, অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষ। রিসরায় কালকে রেল অবরোধ, একাধিক জায়গায় কালকে পথ অবরোধ হয়েছে। সবচেয়ে মজার কথা, কেন যে লোকে অবরোধ করছে কেউ জানে না। তারা রাস্তায় বেরিয়ে পড়লেন, অবরুদ্ধ মানুষগুলো কি অন্যায় করলো, তারা রাস্তায় বেরিয়ে পড়লেন। কেন যে লোকে ছুটছে, কোথায় ছুটছে কেউ জানে না। তবে এটা কিন্তু ডেকে আনা হয়েছে। আমার মনে হয় আমি জয়ন্তর কাছে আইনের পাটে আসবো এবং সিবিআই যেতে পারে কিনা এই অভূতপূর্ব সংঘাতের আইনি প্রেক্ষিতটা কি আমি ওর কাছে জেনে নেবো। কিন্তু তার আগে দেখবো রাজ্য সরকার আজ হাইকোর্টে গেছিল, কালকে এই মামলারও শুনানি, কিন্তু আজকে হাইকোর্টে ঠিক কি হলো দেখাবো। কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই অভিযান ঘিরে চরমে পৌঁছেছে মোদি মমতা সংঘাত। সুবিচার চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাল্টা কলকাতা হাইকোর্টে গেল তৃণমূল সরকার। রবিবার সন্ধ্যের ঘটনা জানিয়ে সোমবার সকালে হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদের দৃষ্টি আকর্ষণ করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনি বলেন, রবিবার সিবিআই যে কায়দায় কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে গিয়েছিল তা অনভিপ্রেত। রাজ্য সরকার চায় শুনানি হোক। দুপুরে ফের বিষয়টি উল্লেখ করে এজি বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কারণে জরুরি ভিত্তিতে সোমবারই শুনানি হোক। রাজ্য সরকারের বক্তব্য, সিবিআই নোটিশের প্রেক্ষিতে কয়েকজন পুলিশ অফিসার আদালতে এসেছিলেন, সেই নোটিশের উপর হাইকোর্টে স্থগিতাদেশ রয়েছে। রবিবারের সিবিআই অভিযান সেই স্থগিতাদেশকে লঙ্ঘন করেছে। স্থগিতাদেশ বহাল থাকা সত্ত্বেও সিবিআই পুলিশ কমিশনারের বাড়িতে পৌঁছে যাচ্ছে, তাই জরুরি ভিত্তিতে শুনানি প্রয়োজন। সিবিআই এর তরফে এর তীব্র বিরোধিতা করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশিক চন্দ্র এবং আইনজীবী চান্দ্রী আলম। তারা বলেন, রবিবারে সিবিআই এর কার্যকলাপের সঙ্গে গত ডিসেম্বরে স্থগিতাদেশের কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই গোটা বিষয়টি উল্লেখ করেছে। মঙ্গলবার শুনানি হবে। দুপক্ষের বক্তব্য শুনে বিচারপতি বলেন, মঙ্গলবার তিনি মামলাটি শুনবেন। এরপরেও রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বারবার আবেদন করেন, বলেন মামলার গুরুত্ব বুঝে শুনানি হোক। কিন্তু বিচারপতি জানিয়ে দেন, সোমবার উল্লেখ হয়েছে, মঙ্গলবার মামলাটি তালিকাভুক্ত করবেন, ওই দিনই শুনানি হবে। সোমবার শুনানি হওয়া সম্ভব নয়। এই কথা শুনে এজি ফের বলেন, এই সময়ের মধ্যে সিবিআই ফের যাতে পদক্ষেপ না করতে পারে সেই বিষয়ে আদালত কোনো পর্যবেক্ষণ বা নির্দেশ দিক। বিচারপতি বলেন, মামলার শুনানির আগে গোটা বিষয়টি সম্পর্কে অবগত না হয়ে তিনি কোনো নির্দেশ বা পর্যবেক্ষণ দিতে পারবেন না। এরপর এজি এজলাসে হাইকোর্টের স্থগিতাদেশ সংক্রান্ত নির্দেশটি পড়ে শোনান। অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, অর্ণব ঘোষ, শঙ্কর ভট্টাচার্য, দিলীপ হাজরা নামে 3 পুলিশ অফিসারকে দেওয়া সিবিআই নোটিশের উপর ওই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেই স্থগিতাদেশের সুবিধা চতুর্থ কোনো ব্যক্তি কিভাবে পেতে পারেন? রাজ্য সরকার কিভাবে আদালতের কাছে এই দাবি করছে? যদিও আদালতের সিদ্ধান্ত, রাজ্য সরকারের আবেদনের শুনানি হবে মঙ্গলবারই। সওয়াল জবাবের সময় এদিন আদালত কক্ষে ছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম প্রবীণ ত্রিপাঠী, অ্যাডিশনাল ডিসি সাউথ অপরাজিতা রায় এবং রাজ্যের ডেপুটি সিকিউরিটি অ্যাডভাইজার সুধীর মিশ্র। রাজস্বী দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি সুমনবাবুর কাছে আসবো। সুমনবাবু, আজকে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে একাধিক মন্ত্রী, দেশের আইনমন্ত্রী থেকে শুরু করে এইচআরডি মিনিস্টার, তারা প্রত্যেকে একটাই প্রশ্ন তুলেছিলেন। হ্যাঁ, প্রকাশ জাভড়েকর একটাই প্রশ্ন, যে আইপিএসরা কেন এই মঞ্চে যাবেন? এটা রাজনৈতিক মঞ্চ, কেন আইপিএসরা যাবে? না, আমি বলছি যে রবিশঙ্কর প্রসাদের সাক্ষাৎ আমি আজকে সাংবাদিক সম্মেলন দেখছিলাম, তো তাতে তিনি কতগুলো তথ্য, আমি জানি না যে একটা কেন্দ্রীয় স্তরের মন্ত্রী, তিনি তথ্য না জেনে কি করে কথাগুলো বলছেন। উনি বলছিলেন যে পশ্চিমবঙ্গে সিবিআইকে ঢুকতে দেওয়া হবে না,
যে মানে নোটিশটা রিসেন্টলি জারি হয়েছে যে জেনারেল কনসেন্টটাকে উইথড্র করে নেওয়া হয়েছে। তা ওনার জেনে রাখা উচিত যে বিজেপি শাসিত একাধিক রাজ্য, তার মধ্যে গুজরাট রয়েছে, ইউপি রয়েছে, ছত্তিশগড় রয়েছে, আপনার রাজস্থান রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, একাধিক রাজ্যে জেনারেল কনসেন্ট দেওয়া নেই। ওখানেও রাজ্য সরকারকে জানিয়ে যেতে হয়। এবং গতকাল আমি আপনাকে বলেছিলাম যে কথাটা রাজ্য পুলিশ বলছে, মানে আমি বলতে পারি এটা তো হতে পারে না যে রাজ্য পুলিশ যা বলছে তা মিথ্যে, আর নাগেশ্বর রাও মানে যিনি অস্থায়ী প্রধান তার বক্তব্যটা সঠিক। তাহলে রাজ্য পুলিশের বক্তব্যটাকে যদি আমি মান্যতা দিই, আমি ধরে নিই যে তারা সঠিকভাবে বলেছে, তাহলে সিবিআই অফিসাররা কালকে বলেছে আমরা একটা গোপন তদন্তে এসেছি। তাহলে যদি গোপন তদন্তে আসে তাহলে খুব স্বাভাবিকভাবে রাজ্যের যে জেনারেল কনসেন্ট সেটাকে উইথড্র করে নেওয়ার ফলে খুব স্বাভাবিকভাবে কিন্তু রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন। দ্বিতীয় যে কথাটা কালকে আমি বারবার আপনাদের চ্যানেলেও দেখিয়েছি, আপনি যাওয়ার কথাটা বললেন, আমি দ্রুত একবার জয়প্রকাশ মজুমদার, সিবিআই এখতিয়ার বহির্ভূত কাজ করেছে সুমন বাবুর দাবি। প্রথম কথা আজকে ঠিক হয়ে যাওয়া দরকার ঝগড়াটা কার সঙ্গে কার। সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে একটা সাংঘাতিক দুর্নীতি, চুরি, লোক মারা গেছে, আত্মহত্যা করেছে, সেই রকম জায়গায় তদন্ত করতে এসছে। কাদের বিরুদ্ধে? সব চোরটাদের বিরুদ্ধে তদন্ত করতে এসছে। সেখানে তো বিজেপি নেই, সেখানে তো তৃণমূল দল হিসেবে নেই। তাহলে তারা তদন্ত করবেন যে কে কে চুরি করেছে। কুণাল ঘোষ কি ছিলেন এই চুরির সঙ্গে? সুদীপ্ত সেন সেই সংস্থার প্রধান, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো 5 বছর জেলে আছে। তার সঙ্গে কারা কারা ইনফ্লুয়েন্সিয়াল লোক ছিল সেই সব তদন্ত করে দেখছে। তৃণমূল পার্টিটা আসছে কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন কি করে? তিনি রাস্তায় নামছেন কি করে? আর বিজেপি বা আসছে কি করে? এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে দোষীদের বিরুদ্ধে, তো সেইখানে নিজেদের জোর করে জড়াচ্ছেন কেন? তদন্ত করতে তো কোনো অসুবিধা নেই, গত 5 বছর ধরে তদন্ত করছেন। তাহলে এই ভোটের আগে আটকাচ্ছেন কেন? 19 জানুয়ারির এই ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চের পরে হঠাৎ এত সার্বিকভাবে রাজ্য সরকারের পেছনে লাগা শুরু হলো কেন? সমস্যাটা কি? তদন্তে সীমাবদ্ধ নয়, যদি সমস্যাটা না থাকে, পাশাপাশি পি চিদম্বরমের বিরুদ্ধে খবর, আজকে পি চিদম্বরম তদন্ত শুরু হয়েছে এবং অখিলেশ মায়াবতীর বিরুদ্ধে নতুন করে চালু হয়েছে। আমি একটু মনে করি একটা কথা, যে আপনি এত বড় কথা বলছেন, আপনি যে সারদার কথা বলছেন, 2,500 কোটি টাকার এটা কেলেঙ্কারি, এই 5,000 কোটি টাকার কেলেঙ্কারি, তাহলে 47,000 কোটি টাকার কেলেঙ্কারি, পার্ল কেলেঙ্কারি, 5টা রাজ্যে 5 কোটি মানুষ এফেক্টেড। তাহলে সেটাও সমকালীন সময়ে সিবিআই না হলে এটা হবে না। এটা কি যুক্তি? আপনি কি সেটা বলবেন? না হলে এটা কি যুক্তি? যে সমস্ত আকালি যুক্ত, তাদেরকে বলবেন হবে না, যেহেতু আপনাদের সঙ্গে যুক্তি। এটা কি মাঝে আমি আপনাদের দেখাতে চাইবো যে আইপিএস দের মঞ্চে যাওয়া নিয়ে আজকে লাগাতার দিল্লি এবং কলকাতাতে জোড়া আক্রমণ বিজেপি। সিবিআই ভার্সেস কলকাতা পুলিশ। নজিরবিহীন এই সংঘাতের আবহে কলকাতার পুলিশ কমিশনারের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশে যেমন রাজনৈতিক নেতারা রয়েছেন, তেমনই ধর্ণা মঞ্চে দেখা গেছে পুলিশ অফিসারদের। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণায় বসার পরে সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ। সোমবার বিষয়টির উল্লেখ করে এদিন সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল বলেন, পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ কর্তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে ধর্নায় বসেছেন। ধর্নায় আইপিএস অফিসারের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল বিরোধী দলগুলিও। सारी मर्यादाओं को तोड़कर ममता जी सिर्फ सीबीआई पूछताछ करने गई है और एक पुलिस कमिश्नर के समर्थन में उसके साथ धरना पर बैठी हुई हैं। तो ये पुलिस कमिश्नर क्या चीज है? অফিসার ধর্ণা মঞ্চে কালকে বসলেন, তারা ধর্ণা মঞ্চে বসবেন কেন? মুখ্যমন্ত্রী নির্বাচিত সরকার, ওরা তো নির্বাচিত না। পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর সঙ্গে একসঙ্গে বসে ধর্ণা করছেন, এই দৃশ্য দেখে আমি তো বলতে পারছি না যে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ প্রশাসনের কোনো দূরত্ব আছে। এমন কোনো ভারতবর্ষে ঘটনা ঘটেছে যেখানে মুখ্যমন্ত্রী আর পুলিশ কমিশনার একসঙ্গে বসে কোনো সরকারের বিরুদ্ধে ধর্নায় অংশগ্রহণ করছে? এই দৃশ্য তো আমরা দেখিনি, তাই স্বাভাবিকভাবে এটা অদ্ভুত লাগছে। যদিও মুখ্যমন্ত্রীর দাবি এই মঞ্চ অরাজনৈতিক। আমাদের এই ধর্নাটা আমি নিশ্চয়ই এখানে না বলে থাকতে পারছি না, এই কারণে আমরা করছি, কারণ এটা আমার রাজনৈতিক নয়।
সব মিলিয়ে একদিকে দুই এজেন্সির নজিরবিহীন সংঘাত, আর তা ঘিরে আরও তুঙ্গে ওঠার রাজনীতি। আর এসবের মধ্যে প্রশ্ন একটাই, রাজনৈতিক তরজার মধ্যে কি আদৌ কোনোদিন চিটফান্ড কেলেঙ্কারিতে সর্বশান্ত হওয়া মানুষগুলো সুবিচার পাবে? আদৌ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বসে থাকার রাঘব বোয়ালরা কি শাস্তি পাবে? দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত এই মুহূর্তে এই আলোচনায় যোগ দিয়েছেন, সরাসরি তার কাছে চলে যাও। পঙ্কজবাবু, আমি প্রথমেই জানতে চাইব, অভূতপূর্ব সংঘাত, কোনো সন্দেহ নেই, কিন্তু এই ঘটনা নিয়ে আপনার কি মূল্যায়ন, আপনার টেকটা ঠিক কি? দেখুন, আপনাকে প্রথমেই বলি যে পলিটিক্যাল মাস্টার্স আসেন যান, তারা কিন্তু চিরস্থায়ী না। চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে আমাদের সিস্টেম। আমাদের যে সিস্টেম যেটা আছে সেই সিস্টেমটা কিন্তু থাকবে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে 162 বছরের পুরনো কলকাতা পুলিশের যে বিরাট ট্রেডিশন ছিল, সেই ট্রেডিশনটা কিন্তু মার খেয়ে গেল প্রথম গতকাল সন্ধ্যায়, যখন সিবিআই আধিকারিকদের গার্ড জোরে থানায় নিয়ে যাওয়া হলো। তারা কিন্তু পরিচয় দিয়েছিলেন যে তারা সিবিআই আধিকারিক। এই ট্রিটমেন্ট তাদের সঙ্গে না করলেও কিন্তু হতো। এবার আপনাকে আমি বলছি যে আইপিএস অফিসাররা যেতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, কারা পারেন? ডাইরেক্টর সিকিউরিটি যেতে পারেন, ডিসি সেন্ট্রাল যেতে পারেন, পুলিশ কমিশনার যেতে পারেন এবং ওসি শেক্সপিয়র সরণি যেতে পারেন। আদার দ্যান দিস পার্সনস, ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, এডিজি ল অ্যান্ড অর্ডার কেউ যেতে পারেন না। দিস ইজ টোটালি অ্যান্টি প্রোটোকল। এটা হয় না। এই প্রসঙ্গে আপনাকে আমি আরেকটা ঘটনা বলি। জাস্ট আজ থেকে কয়েকদিন আগে উত্তরবঙ্গে একটা ঘটনা ঘটেছিল। সেখানে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে একজন ডিএম এবং তার স্ত্রী, একটা ঘটনা ভাইরাল হয়েছিল, সারা ভারতবর্ষ দেখেছিল কিভাবে একটি ছেলেকে থানার মধ্যে মারা হয়েছিল। এবং সেই মারার পরে আমি ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া আইএএস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। তারা প্রবলভাবে প্রতিবাদ করেছিলেন সমস্ত নিয়ম মেনে, কিন্তু আমাদের স্টেটের আইএএসরা চুপচাপ ছিলেন। তারা বুঝেছিলেন যে সাইলেন্স ইজ দ্য গোল্ডেন পলিসি। তারা কিন্তু কিছু বলেননি। যে ঘটনাতে ডিএম এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করা উচিত ছিল, সেখানে তাদের কিচ্ছু না করে ওই ক্ষণেই জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে তো আমাদের অগ্নিকন্যা মহামান্য মুখ্যমন্ত্রী কোনো রিয়াক্ট করেননি, আমরা দেখিনি কাউকে। এই বিশ্বাস করি যে যারা আইএএস আইপিএস তারা একটা নিউট্রালিটি মেনটেন করবেন। একটা ফাসাড অফ নিউট্রালিটি থাকলেও থাকবে, সেটা না থাকলে সব যদি পার হয়ে যায় তাহলে প্রশাসন টিকবে না। তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে? সাধারণ মানুষের যে দায়বদ্ধতা সেটা কিন্তু তাদের কাছে, তারা সেটা মেনটেন করবেন, এটাই আমরা এক্সপেক্ট করি। কাজেই গতকাল মুখ্যমন্ত্রী যেতে পারেন, হি ইজ টিএমসি সুপ্রিমো, তার যাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই, তিনি অনেক কিছু করতে পারেন। কিন্তু তার সঙ্গে অ্যাকম্পানি করা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, এডিজি ল অ্যান্ড অর্ডার, ডিজি, এরা যে গেছেন, এটা কিন্তু আনবিকামিং অফ দেম অ্যান্ড দেয়ার সার্ভিস। এটা কোনো মতেই সমর্থন করা যায় না। দিস ইজ অ্যান্টি প্রোটোকল এবং এটা অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুলের বিরোধী। পঙ্কজবাবু, তৃণমূল কংগ্রেসের কাউন্টার আর্গুমেন্টটা হচ্ছে যে ওই যে মঞ্চটা, ওটা তৃণমূল কংগ্রেসের পতাকা কোথাও নেই, কোনো রাজনৈতিক মঞ্চ নয় এবং কোনো দলীয় মঞ্চ নয়। এক, দুই হচ্ছে তারা বলছেন যে আজকে যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেটাও মঞ্চে হয়নি, মঞ্চের পাশে আরেকটি ঘরে হয়েছে, এবং আজকে যে পুলিশ পদক দেওয়া হয়েছে সেটাও পাশে আরেকটি অস্থায়ী মঞ্চে। সুতরাং ওইটা রাজনৈতিক মঞ্চ ছিল না, তৃণমূলের অন্তত তাই দাবি। পঙ্কজবাবু, আমি আপনাকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়েই বলছি, দেখুন কনভেনশন অ্যান্ড প্রোটোকল এগুলো হচ্ছে ব্রিটিশ সিস্টেম, আমরা ব্রিটিশ লেগাসি বহন করছি। এই প্রোটোকল এবং কনভেনশনটা কিন্তু টোটালি থোয়ার্টেড হয়েছে গতকালকে ঘটনায়, এবং গতকালকে ঘটনায় আমাদের পশ্চিমবঙ্গের মান খুব একটা বাড়েনি, এইটা আমি আপনাকে জল দিয়ে বলতে পারি। এখানে যদি এমন হতো যে মুখ্যমন্ত্রী গেছেন, তার সঙ্গে ক্যালকাটা পুলিশের টপ আধিকারিকরা গেছেন, ডাইরেক্টর সিকিউরিটি গেছেন, ওসি শেক্সপিয়র সরণি গেছেন, ডিসি সেন্ট্রাল গেছেন, কারোর কিছু বলার থাকতো না, ইট ইজ উইদিন দ্য জুরিসডিকশন।
কিন্তু এডিজি ল অ্যান্ড অর্ডার, ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এরা যে গেছেন সেই যাওয়াটা কিন্তু আপনার সুস্থ জিনিস না, সুস্থ নজির না, কনভেনশনাল না। এবং উনি যেটা বলছেন এটা একটা মন গড়া জিনিস খাড়া করে দেওয়া যায়। মুখ্যমন্ত্রী বলতেই পারেন, মুখ্যমন্ত্রী পক্ষে নাথিং রং ইন ইট, উনি তো টিএমসি সুপ্রিমো প্লাস মুখ্যমন্ত্রী, কিন্তু বাকি আধিকারিকরা কি বলবেন? এই আধিকারিকরা কালকে যদি কোনো ঘটনা ঘটে সাধারণ মানুষ কার কাছে যাবে, কার কাছে প্রতিবেদন আশা করবে? এখানে সব যদি একাকার হয়ে যায় তাহলে কিন্তু মিনিমাম ফাসাড অফ নিউট্রালিটি থাকে না। সেটা কিন্তু আমার মনে হয়েছে রাজ্যে জলাঞ্জলি দিয়েছেন এই আইএএসরা, আইপিএসরা। আমি মুখ্যমন্ত্রীকে কোনো রকম দোষারোপ করব না, মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা তার চরিত্রের পক্ষে, তার নীতির পক্ষে, তার পলিসির পক্ষে মানানসই, বাট দ্যাট ইজ নট অ্যাট পার অ্যান্ড ইন কনসোনেন্স উইথ দ্য পলিসি অফ দ্য অল ইন্ডিয়া সার্ভিস অফিসার্স, দ্যাট ইজ আইএএস অফিসার্স অ্যান্ড আইপিএস অফিসার্স। অনেক ধন্যবাদ আপনাকে। পঙ্কজ দত্তর সঙ্গে কথা বললাম, রাজ্যের প্রাক্তন আইজি। আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে আজ গোটা দিনে ওই মঞ্চে ঠিক কি হলো, তারপর সরাসরি এখন এই মুহূর্তে কি হচ্ছে তাও দেখাবো। দেখব গোটা দিনের ছবি। লোকসভা নির্বাচনের আগে কলকাতার পুলিশ কমিশনারের বাংলোয় সিবিআই হানা নিয়ে উত্তপ্ত রাজনীতি। দেশের বুকে বেনজির ঘটনা। সিবিআই হানার মুখে কলকাতার পুলিশ কমিশনারের পাশে দাঁড়িয়ে ১৩ বছর পর আবার ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। স্থান সেই ধর্মতলা। সিঙ্গুর আন্দোলনের সময় এই ধর্মতলাতেই তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে ২৬ দিন অনশন করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা। আর এবার রাজ্যের শাসক মমতা দিল্লির শাসক মোদির বিরুদ্ধে ফের ধর্ণা মঞ্চে। কেউ যদি বেআইনি কাজ করে গণতন্ত্রের মেন পিলারগুলোকেই ডিস্ট্রয় করে দেয় তাহলে গণতান্ত্রিক ভাবধারায় গণতন্ত্রটাই মূল্যহীন হয়ে পড়ে। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সত্যাগ্রহ আন্দোলন চলছে। উনি ওখানে ধর্ণামঞ্চে বসেছিলেন 12 বছর আগে সিবিআই তদন্ত চেয়ে, আর এবার কি সিবিআই কে উনি ডাকছেন? সেবার কেন বলেছিলেন সিবিআই কে আমি ডাকছি, এবার কেন সিবিআই কে ডাকছেন না? বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। রবিবার রাত 8:30টার সময় মেট্রো চ্যানেলে মঞ্চ বাঁধার কাজ যখন চলছে তখন মাটিতে চেয়ার পেতে ধর্নায় বসে যান মমতা বন্দ্যোপাধ্যায়। লাউডন স্ট্রিট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মেয়র তথা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। একে একে চলে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত বক্সির মতো শীর্ষ নেতারা। কিছুক্ষণ পর কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারও পৌঁছে যান মেট্রো চ্যানেলে। ছিলেন ডিজি বীরেন্দ্র, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ এবং এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা। দেশের সম্প্রীতিকে রক্ষা করার জন্য আমি ধর্নায় বসছি। এই ধর্না মানে সত্যাগ্রহ, গান্ধীজির কথায় সত্যাগ্রহ। সকালে কিছুক্ষণের জন্য ধর্না মঞ্চ থেকে গেলেও পরে সেখানেই ফেরেন মমতা। অভ্যাস মতো মঞ্চের উপর হাঁটতেও দেখা যায় তাকে। রাত থেকেই দলের নেতাকর্মীরা ভিড় করতে থাকেন মমতার ধর্না মঞ্চে। অনেক বিধায়কও ছিলেন সেখানে। সোমবার সকালে অবশ্য বিধায়কদের বাজেট অধিবেশনের জন্য পাঠিয়ে দেন মমতা। পরে ধর্না মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের কৃষক সম্মেলনে ফোনে ভাষণ দেন দলনেত্রী। কাজের সুবিধার জন্য ধর্না মঞ্চের পিছনে পুলিশের আউটপোস্টে ক্যাবিনেট বৈঠক করেন মমতা। ক্যাবিনেট বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পর মমতার মঞ্চে আসেন সাংস্কৃতিক জগতের অনেকে। বিকেলে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যৌথ অলংকরণ সমারোহ। ধর্না মঞ্চের পাশেই নতুন মঞ্চ করে সেখানে পুলিশকে মেডেল প্রদান করেন মুখ্যমন্ত্রী। আমি গর্ববোধ করি আমাদের পুলিশকে নিয়ে, যারা দিনের পর দিন রোদ হোক, ঝড় হোক, জল হোক, টোটালটাই তাদের করতে হয় এবং তারা খুব ভালো কাজ করে। তৃণমূল কংগ্রেস সরকার আসার পর আমরাই ধরেছিলাম চিটফান্ডের মূল হোতা সুদীপ্ত সেনকে বাতালিক থেকে। পাল্টা মমতাকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি ও সিপিএম। কিসের সত্য, কোথায় সত্য? সত্য চাপা দেওয়ার আন্দোলন। মুখ্যমন্ত্রী তার দুর্নীতিগ্রস্ত নেতা, অফিসার এবং সরকার বাঁচাবার জন্য রাস্তায় নেমেছেন। সরকারের মামাটি মানুষের যাত্রাপালার শেষ অঙ্ক অভিনয় শুরু হয়ে গেছে। পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর পাহারা দেয়, কিন্তু মুখ্যমন্ত্রী এখন চৌকিদারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে এমন নিজেকে পাহারাদার বলেছেন। এখন পুলিশ কমিশনার ওকে পাহারা দেবে কি উনি পুলিশ কমিশনারকে পাহারা দিতে গেছেন? এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চের জন্য ধর্মতলায় ট্রাফিক ব্যবস্থায় কিছুটা বদল করতে হয়েছে পুলিশকে। ধর্ণা মঞ্চ থাকায় মেট্রো চ্যানেলের সামনে রাস্তা দিয়ে গাড়ির যাতায়াত বন্ধ রাখা হয়েছে।
ধর্মতলায় গাড়ির চাপ কমাতে পার্কস্ট্রিট থেকে ধর্মতলামুখী গাড়িগুলিকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে প্রশাসন সূত্রে খবর, সামনেই মাধ্যমিক পরীক্ষা, তাই 8ই ফেব্রুয়ারির পর থেকেই ধর্ণা মঞ্চে আর মাইক ব্যবহার করা হবে না। আশাকুল হোসেন, সমীরণ পাল, সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি দ্রুত একবার ধর্মতলার ধর্ণা মঞ্চে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থসারথী ঘোষের কাছে। পার্থ, তোমার কাছে জানতে চাইবো যে সকাল থেকেই আমি দেখছিলাম যে একদম সকালে অখিলেশের বার্তা নিয়ে চলে এসেছেন কিরণময় নন্দ, এখন খানিকক্ষণ আগে শুনলাম তেজস্বী যাদব এবং কানিমোজির আসার কথা। এখন এই মুহূর্তের ধর্মতলার ছবিটা ঠিক কিরকম পার্থ? একেবারে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে ধর্ণা মঞ্চ রয়েছে, আমার সহকর্মী অজয়কে দেখাতে বলবো, বর্তমানে ধর্ণা মঞ্চ থেকে সকলে নেমে গিয়ে থাকলেও কিন্তু সেই ধর্ণা মঞ্চে আরও বেশ কিছু কাজ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা মঞ্চের পাশেই রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তেজস্বী যাদব এবং কানিমোজি ওনারা কিন্তু আসবেন এবং কিছু ওনাদের বক্তব্য হয়তো পেশ করবেন। এবং এই যে ধর্ণা মঞ্চ, মূলত যে বার্তা সেভ ইন্ডিয়া, ধর্ণা মঞ্চের ঠিক সামনে ওপর থেকে যে অংশ সেভ ইন্ডিয়া, সেই বার্তা দিয়ে কিন্তু এই ধর্ণা মঞ্চ 24 ঘন্টা হতে চললো। গতকাল রাতের থেকে যে ধর্ণা মঞ্চ শুরু হয়েছিল সেই ধর্ণা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। সুমন, ধন্যবাদ পার্থ। নিঃসন্দেহে রাজনীতি এবং বৃহত্তর রাজনীতি সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে যে খবরটা আপনাদের শুরুতেই দিয়েছিলাম যে কলকাতা পুলিশের একটি টিম সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম ডিরেক্টর তাকে নোটিশ সার্ভ করলো, পুরনো একটি মামলা। আমি দ্রুত একবার দেখে নেব। সিবিআই এর নজরে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার আর কলকাতা পুলিশের নজরে সিবিআই এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। রবিবার সন্ধ্যায় বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কাণ্ডে তদন্তে কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআই। 24 ঘন্টার মধ্যে পুরনো এক মামলার প্রেক্ষিতে সিবিআই এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবকে নোটিশ ধরালো কলকাতা পুলিশ। সোমবার দুপুর 1:30টার সময় নিজাম প্যালেসের 16 তলায় উঠে সিবিআই এর যুগ্ম অধিকর্তার অফিসে গিয়ে আইনি নোটিশ পৌঁছে দেন কলকাতা পুলিশের অফিসাররা। সূত্র মারফত জানা গিয়েছে, আর্থিক দুর্নীতি সংক্রান্ত এক মামলায় হাওড়ার ব্যবসায়ী দীপক চান্ডকের বাড়িতে তল্লাশি চালায় রাঁচির সিবিআই এর একটি দল। সিবিআই সূত্রে দাবি, তাঁরই গাড়িতে রাঁচি ফেরার পথে দীপক চান্ডক অফিসারদের বলেন তিনি অসুস্থ। তখন গাড়ি থামিয়ে সিবিআই অফিসাররা ওষুধ কিনতে যান। অভিযোগ, সেই সুযোগে গাড়ি নিয়ে চম্পট দেন দীপক। গাড়িতে রয়ে যায় সিবিআই এর গুরুত্বপূর্ণ নথি সংক্রান্ত ব্যাগ। পরে সিবিআই এর ব্যাগ নিয়ে সিজিও কমপ্লেক্সে যান দীপকের 2 সহযোগী, কিন্তু তাদের রাতভর বসিয়ে রাখার অভিযোগ ওঠে সিবিআই এর বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে ভবানীপুর থানায় সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলায় এবার সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তাকে কলকাতা পুলিশের তলব। সূত্রের খবর, সিআরপিসির 160 নম্বর ধারায় পঙ্কজ শ্রীবাস্তবকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সোমবারই সুপ্রিম কোর্টে সিবিআই দাবি করেছে শুধু সিবিআই অফিসারদের হেফাজতে নেওয়াই নয়, পুলিশকে দিয়ে সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবের বাসভবন ঘিরে ফেলা হয়, পণবন্দি করা হয় তার পরিবারকে, এমনকি সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরও সিজ করে দেওয়া হয়। সিবিআই সূত্রে খবর, রবিবারের ধুন্ধুমারের পর রাত 9টা থেকে নিজাম প্যালেসে বৈঠকে বসে সিবিআই। দিল্লিতে সিবিআই এর পদস্থদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া হয় পুঙ্খানুপুঙ্খ বিবরণ। এদিন সকাল পর্যন্ত চলে সেই ম্যারাথন বৈঠক। ভোর 6টা পর্যন্ত যে বৈঠক চলেছে, সেই বৈঠকে সিবিআই এর উচ্চতর আধিকারিকরা এবং যারা উপস্থিত ছিলেন গতকাল কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে, তারা সেখানে উপস্থিত ছিলেন। যে প্রতিনিধি দল যারা সিপির বাড়িতে গিয়েছিলেন তারা ঠিক কটার সময় গিয়েছিলেন, তাদের কাছে প্রপার ডকুমেন্ট কি কি ছিল এবং তাদের সঙ্গে কারা কথা বলেছেন এবং কি কি ব্যবহার তাদের সাথে করা হয়েছে, কি অভিজ্ঞতা তাদের, এবং এরপর তারা যে যখন থানায় যায় সেখানে গিয়ে তাদের সঙ্গে কি কি হয়, সমস্ত বিষয়টাই কিন্তু প্রত্যেকের কাছ থেকে জানতে চাওয়া হয়। नहीं, मीटिंग नहीं होगा, हमको अपनी रिपोर्ट्स तैयार करनी है और है ना, तो वो हाँ हमको टाइम दीजिए तो हमको अपना काम करने दीजिए। এরপর সোমবার বিকেলের ফ্লাইটে দিল্লি চলে যান সিবিআই এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। রবিবার সন্ধ্যায় কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা নিয়ে বেনজির কাণ্ডে সাক্ষী থেকেছে গোটা দেশ। টানাপোড়েনের মাঝেই সন্ধ্যে 7:50 নাগাদ নিজাম প্যালেসে সিবিআই এর যুগ্ম অধিকর্তার অফিস ও বাড়ির সামনে পৌঁছয় পুলিশ। সল্টলেকে সিজিও কমপ্লেক্সও ঘিরে ফেলে পুলিশ। রাতে পুলিশ দু জায়গা থেকে সরে যেতে নিজাম প্যালেস এবং সিজিও কমপ্লেক্স চলে যায় কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। সোমবার সকাল থেকে নিজাম প্যালেস এবং সিজিও কমপ্লেক্সের বাইরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়ানো হয়। আমরা দেখতে পাচ্ছি সিজিও কমপ্লেক্সে সিআরপিএফ এর জওয়ানরা এসে পৌঁছেছেন, বাস থেকে তারা নামছেন। সিজিও কমপ্লেক্সে सीआरपीएफ जवानों संख्या बढ़ाना है। सीबीआई के सुरक्षा के लिए आ रखा है। कोई भी दंगा वगैरह हो जाएगा तो उनको रोकने के लिए और दंगा को रोकने के लिए आया है। सीबीआई এর কেন্দ্রীয় সংস্থার সঙ্গে কলকাতা পুলিশের এই নজিরবিহীন টানাপোড়েনকে ঘিরেই এখন তুঙ্গে রাজনীতি। প্রকাশ সিনহা ও আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আবার বলছি, এই সংঘাত অভূতপূর্ব,
এবং অবশ্যই দুর্ভাগ্যজনক, কোনো সন্দেহ নেই। রাহুল, আজকে মাননীয় প্রধান বিচারপতির যে অবজারভেশন, সেটা কিন্তু তুমি মানবে অত্যন্ত কড়া, যে তথ্য নষ্ট করার অভিযোগ যদি সত্যি হয়, যেটা সিবিআই আদালতে দাঁড়িয়ে করছে, যে কলকাতা পুলিশ কমিশনার তথ্য নষ্ট করেছেন, তাহলে সিপিকে অনুতাপ করতে হবে। এতটাই কঠোর অবজারভেশন। দেখো, তার সঙ্গে একটা কথা বলা দরকার, যে সুপ্রিম কোর্টে যদি এটাকে মনে হতো অনৈতিক ঢুকতে না দেওয়াটাকে, তাহলে বলতো আমাদের তো অর্ডার করা আছেই, যে আমরা তো অলরেডি একটা অর্ডার করে দিয়েছি, সুতরাং এটা অনৈতিক এবং এটা সম্পূর্ণ দায় বর্তাচ্ছে রাজ্য সরকারের উপর। সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেননি। সুপ্রিম কোর্ট বলেছেন এভিডেন্সটা পেশ করতে শুনানি কাল শুরু হবে, না শুরু হবে, কিন্তু আজকে কিন্তু তৎক্ষণিক কোনো রিঅ্যাকশন দেননি ওনারা। সুতরাং এটা কালকে এটা সময় সাপেক্ষ। দ্বিতীয় কথা দেখো, গণতন্ত্র সময় সাপেক্ষ। তোমার দ্বিতীয় কথার আগে একবার পঙ্কজদার কাছে আসবে। পঙ্কজদার পাশাপাশি ওকে যেরকম বললাম, সেরকম সুদীপ্ত সেন বা দেবযানী মুখোপাধ্যায়, তার 161-এর কিন্তু আদালতে সেটা গ্রাহ্য নয়। কি বললেন সিবিআইয়ের কাছে কিচ্ছু যায় আসে না। সাক্ষ্য প্রমাণ সিপি নষ্ট করতে চেয়েছেন বা করেছেন, এই গুরুত্বপূর্ণ অভিযোগের সাপেক্ষে কিন্তু প্রমাণ দিতে হবে আদালতে। না, দেখুন, বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আমি যেটা বারবার বলা হচ্ছে, যে সরকার, কেন্দ্রীয় সরকার ইচ্ছে করে বিষয়টা করছে রাজ্যকে হেনস্থা করার জন্য। বিষয়টা, মামলাটা করেছিল কারা? মামলাটা কিন্তু বিজেপি করেনি, অন্য দুটো রাজনৈতিক দল করেছে। পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মামলাটা চলছে। এবার এখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কিন্তু এটা আজকে অবজারভেশনে প্রাইমারিলি যেটা বলেছে, যে তথ্য যদি নষ্ট করা হয় তাহলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলবেন। এটা কিন্তু প্লিজ, এটা কিন্তু অগ্রিম বলেছেন। সুতরাং আমরা প্রাথমিক যে অবজারভেশন, সেটা কিন্তু খুব মারাত্মক। আমি চারজনকেই থামাবো। আমি একবার রিজুর কাছে যাব। রিজু, একটা পঙ্কজদার শুরুতে একটা খোঁচা ছিল, সেটা হচ্ছে মামলা বিজেপি করেনি। মামলা আব্দুল মান্নান এবং বিকাশ ভট্টাচার্য করলেন, প্রতিম সিংহ রায়। সারদায় তৃণমূল নেতাদের গ্রেফতারির দাবিতে কংগ্রেস, প্রদেশ কংগ্রেসের শাখা বহুবার রাস্তায় নেমেছে। এই ঘটনার আগে সম্ভবত 2 সপ্তাহ হয়নি, অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট জমা দিল বারাসাত কোর্টে সিবিআই, এবং সেই চার্জশিটে অভিযোগ কোনো ফেলে দেওয়ার মতো নয়। সারদা থেকে 1,43,00,000 টাকা তিনি নিয়েছেন, এবং আইনজীবী হিসেবে তার পারিশ্রমিক নয়, আরওসি এবং সেবির কোপ থেকে বাঁচানোর জন্য। আমি বলছি যে আগে আমার এইটা, যে আব্দুল মান্নান মামলা করলেন, আর কংগ্রেসের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। এই টিমই দিয়েছে, কোনো অসুবিধা নেই। তার জন্য কংগ্রেস কিন্তু কংগ্রেস শাসিত স্টেটে কিংবা তামিলনাড়ুতে এই স্টেটে সিবিআইকে হস্টেজ করেনি। করেছি কি আমরা? হয়েছে, কমপ্লেন হয়েছে, তদন্ত হবে। যদি উনি অভিযোগ সত্য প্রমাণিত হয়, ওনার কাছে অ্যাপিলের ফোরাম রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, উনি নিজেকে ভুল নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবেন। আজকে খুব সিম্পল কথা, আজকে আইনের রাস্তা, তুমি বলছো আইনের, অ্যাবসলিউটলি আজকে আমার খুব আইনের রাস্তা, যদিও আইনের রাস্তায় সবাই রাহুল গান্ধী কি কোথাও বলেছে যে সারদা চুরির পক্ষে কংগ্রেস দাঁড়িয়েছে? বলেনি তো। আমি একটা কথা বলবো, চৌকিদার চোর হয়, মমতা ব্যানার্জি চোর হয়, চৌকিদার চোর হয়, মমতা ব্যানার্জি চোর হয়। একবার রাহুল গান্ধী, আজকে গোটা দিন দেশের রাজনীতি, রাহুল গান্ধীর একাধিকবার বিজেপি সাংবাদিক সম্মেলন করে আক্রমণ করলো কংগ্রেসকে। দেখাবো। অনেকে ফোন করে সলিডারিটি জানিয়েছে। আমি আজকে মিটিং থেকে তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে অমিত প্যাটেল, রাহুল গান্ধী থেকে শুরু করে আমি তাদের সকলকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সিবিআই বনাম কলকাতা পুলিশ সংঘাতের আবহে মুখ্যমন্ত্রী যখন ধর্নায় বসেছেন, তখন তাকে সমর্থন জানিয়ে ফোন করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মমতার সঙ্গে ফোনে কথা বলার পর টুইটারে রাহুল লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে, তাকে বলেছি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে রয়েছি। মোদী ও বিজেপির দ্বারা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর যে নির্মম আক্রমণ চলছে, বাংলার ঘটনা তারই অংশ। সব বিরোধী এক কাট্টা হবে এবং এই স্বেচ্ছাচারী শক্তিকে পরাজিত করবে।
আর রাহুলের এই টুইটে মহা ফাঁপড়ে প্রদেশ কংগ্রেস। কারণ 2013 সালের 20 মে বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় কংগ্রেস। বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বিকাশ ভট্টাচার্যের উদ্যোগে আবেদন দাখিল করেন 3 আইনজীবী। এরপর বারবার রাজ্যে এসে চিটফান্ড কাণ্ড নিয়ে মমতা সরকারকে আক্রমণও করেন রাহুল। हम गरीबों की बात करते हैं, भोजन के अधिकार की बात करते हैं, स्वास्थ्य के अधिकार की बात कर रहे हैं, और ममता जी चिटफंड की बात करती है, शारदा की बात करती है। 20 लाख परिवारों को उन्होंने नुकसान पहुंचाया। गरीबों का पैसा था, और आज ममता जी की सरकार उन लोगों पे एक्शन नहीं ले रही, उन लोगों को बचा रही। हमने जब सरकार बनाई थी ममता जी की, तो उसमें हमने कहा था कि भ्रष्टाचार के खिलाफ तृणमूल और कांग्रेस पार्टी लड़ेगी। शारदा स्कैम आया, हिंदुस्तान में सबसे बड़ा स्कैम है, और ममता जी ने एक शब्द नहीं बोला इसके बारे में। उनके पार्टी के लोग सीधा पैसा लेते हैं, स्टिंग ऑपरेशन में सामने पैसा ले रहे हैं, ममता जी शांत। কিন্তু তাহলে সেই রাহুলই চিটফান্ড কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা নিয়ে কেন মমতার পাশে দাঁড়াচ্ছেন? রাহুলের পুরনো টুইট তুলে ধরে সোমবার এই প্রশ্ন ছুড়ে দিয়েছে বিজেপি। ये ट्वीट है 8 मई 2014 का। 20 लाख पीपल लॉस्ट देयर मनी इन चिट फंड स्कीम इन वेस्ट बंगाल, राहुल गांधी। एंड ये बहुत ही कंडेमनेबल है। तो राहुल गांधी आज क्या बोल रहे हैं, उस समय क्या बोल रहे थे, ये मैं आपके विवेक पर छोड़ता हूँ। একদিকে রাহুল মমতার পাশে দাঁড়াচ্ছেন, আবার চিটফান্ড কাণ্ডে মমতার ভূমিকার সমালোচনায় সরব হচ্ছে প্রদেশ কংগ্রেস। পুলিশ কমিশনের বাড়িতে গেল কেউ, তার জন্য মুখ্যমন্ত্রীকে পুলিশ কমিশনের বাড়ি দৌড়াতে হচ্ছে। সেই পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর সঙ্গে একসঙ্গে বসে ধর্ণা করছেন। মুখ্যমন্ত্রী এটাকে নাটক করছে, তার নিজের উপরে কোনো দোষ যাতে না আসতে পারে আগে থেকেই সে তার নাট্যমঞ্চ তৈরি করে ফেলছে। সমস্ত চিটফান্ড কাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী, তার দল সবাই জড়িত। এ কেমন দ্বিচারিতা, এই প্রশ্ন তুলে অধীরের উল্লেখ করে রাহুলকে খোঁচা দিয়েছেন রবিশঙ্কর। आज मैं राहुल गांधी से पूछूंगा कि अपना 14 का ट्वीट याद है कि नहीं राहुल जी, कि भूल गए आप? आज शायद मुझे पब्लिकली अधीर रंजन चौधरी का सम्मान करना पड़ेगा, जो उसने पब्लिक स्टैंड लिया है। পাল্টা সাফাইয়ের সুর অধীরের গলায়। কোনো ভিন্ন সুর নেই। মুখ্যমন্ত্রীর একটা নাটক, আমি নাটককে নাটক বলেছি। রাহুল গান্ধী জাতীয় নেতা, রাহুল গান্ধী আমাদের সর্বোচ্চ নেতা, তারা দেশ নিয়ে ভাবে। আমরা কংগ্রেস দলের একটা সদস্য হিসাবে আমাকে বাংলায় রাজনীতি করতে হয়, আমি বাংলায় দেখতে পাচ্ছি কি অবস্থাটা। কিন্তু এই ব্যাখ্যায় অবশ্য কংগ্রেসের অস্বস্তি ঢাকা সম্ভব নয় বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। অর্ণব মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। বৃহত্তর জোটের কথা হচ্ছিল। তেজস্বী যাদব এবং কানিমোজি তারা এয়ারপোর্টে নেমেছেন। এয়ারপোর্টে নেবে কি বললেন দেখাবো এক্ষুনি। दिस इज अ कॉन्स्पिरेसी, और आज जितने भी विपक्ष के नेता हैं किसी को प्रधानमंत्री बनने के लिए नहीं आए हैं, ये हमारे संवैधानिक संस्थानों को बचाने के लिए, संविधान को बचाने के लिए और देश को बचाने के लिए आए हैं। जिन लोगों ने सांप्रदायिकता फैलाने का काम किया, जो जहर फैलाते हैं समाज में, उनसे हम लोगों को मुकाबला करना है। ये लोग तो किसी भी हद तक जा सकते हैं। तरह तरह का न्यूज़ सुनने में आता है। आप बताओ, क्या अमित शाह के बेटे पे कार्रवाई हुई? তেজস্বী যাদব এবং কানিমোজি এখন ধর্মতলার ধর্ণা মঞ্চে আসছেন। আমি জয়প্রকাশ দার কাছে যাবো। তেজস্বী যাদবকে নিয়ে একটা কথা বলে দিই, এটা সকলের জানা উচিত। উপেন বিশ্বাস সিবিআই এর জয়েন্ট ডাইরেক্টর ছিলেন, এখন তৃণমূলের এমএলএ, মিনিস্টারও ছিলেন। না, এখন তৃণমূলের এমএলএ না। আচ্ছা, এখন নেই, মিনিস্টার ছিলেন তৃণমূলের। সেই উপেন বিশ্বাস মিলিটারি ডেকে লালু প্রসাদকে অ্যারেস্ট করেছিলেন, মিলিটারি ডেকেছিলেন। তখন কিন্তু এই যে আজকের ঘটনা বলছেন, তখন আপনারা এত কিছু এত উত্তেজিত হচ্ছেন কেন? আমাকে শেষ করতে দিন। আপনার অভ্যেস কাউকে কথা বলতে না দেওয়া, তাই চুপ করুন। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। আচ্ছা, আমি কেন বলতে পারবেন না? আমি দুজনকে এক মিনিট করে দেবো। হয়েছে তৃণমূলের কাউকে কথা বলতে দেবো না। সুমন বাবুরা গলার জোরে চুপ করিয়ে দেবেন, এটা পারবেন না। মানুষ উপেন বাবুর সেই ঘটনাতে আজকে মনে করিয়ে দেওয়া দরকার, তেজস্বী আসলে উনি যেন উপেন বাবুর হাত থেকে ফুলটা নেন।
কারণ তখন তো উপেন বাবুর কে বলেছিলেন যে দেশ বিরোধী, মিলিটারি দিয়ে করেছিলেন। এইটা মনে করিয়ে দিলাম আজকে এই যত তৃণমূলের লোক শুনছেন যে তাকেই আবার আপনারা এমএলএ করে মন্ত্রী করেছিলেন। আর আজকে এখানে আস্তানাকে গ্রেফতার করতে হবে। আমার কথা হচ্ছে আস্তানা, রাকেশ আস্তানা, সেই রাকেশ আস্তানাকে গ্রেফতারটা আটকে দিয়েছিল কিন্তু মানে ভারত ভ্রমণটা বন্ধ করে বাংলায় আসুন, অজিত বাংলায় আসুন, ভারত ভ্রমণ বন্ধ করুন। আরে অল ইন্ডিয়া লিডার ছাড়া তো আপনাদের মিটিংই হচ্ছে না। আরে ভারত আপনাদের স্থানীয় লিডারদের কথা শুনুন, ওখানে বসে আছেন সেইটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, অজিত দোভাল তো নিরাপত্তা উপদেষ্টা, আমি যতদূর জানি তিনি তার নির্দেশে আজকে রাকেশ আস্তানাকে গ্রেফতার করে দেওয়া হলো। রাকেশ আস্তানা কে? আস্তানা হামারা আদমি হ্যাঁ, যেমন মেহুল চোকসি মেহুল ভাই, মোদির মেহুল ভাই, তেমনি একইভাবে মানে দুর্নীতি পাল্টা। নিঃসন্দেহে রাজনীতি এবং বৃহত্তর রাজনীতি সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে যে খবরটা আপনাদের শুরুতেই দিয়েছিলাম যে কলকাতা পুলিশের একটি টিম সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম ডিরেক্টর তাকে নোটিশ সার্ভ করলো, পুরনো একটি মামলা। আমি দ্রুত একবার দেখে নেব। সিবিআই এর নজরে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, আর কলকাতা পুলিশের নজরে সিবিআই এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। রবিবার সন্ধ্যায় বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কাণ্ডে তদন্তে কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআই। 24 ঘন্টার মধ্যে পুরনো এক মামলার প্রেক্ষিতে সিবিআই এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবকে নোটিশ ধরালো কলকাতা পুলিশ। সোমবার দুপুর 1:30টার সময় নিজাম প্যালেসের 16 তলায় উঠে সিবিআই এর যুগ্ম অধিকর্তার অফিসে গিয়ে আইনি নোটিশ পৌঁছে দেন কলকাতা পুলিশের অফিসাররা। সূত্র মারফত জানা গিয়েছে, আর্থিক দুর্নীতি সংক্রান্ত এক মামলায় হাওড়ার ব্যবসায়ী দীপক চান্ডকের বাড়িতে তল্লাশি চালায় রাঁচির সিবিআই এর একটি দল। সিবিআই সূত্রে দাবি, তাঁরই গাড়িতে রাঁচি ফেরার পথে দীপক চান্ডক অফিসারদের বলেন তিনি অসুস্থ। তখন গাড়ি থামিয়ে সিবিআই অফিসাররা ওষুধ কিনতে যান। অভিযোগ, সেই সুযোগে গাড়ি নিয়ে চম্পট দেন দীপক। গাড়িতে রয়ে যায় সিবিআই এর গুরুত্বপূর্ণ নথি সংক্রান্ত ব্যাগ। পরে সিবিআই এর ব্যাগ নিয়ে সিজিও কমপ্লেক্সে যান দীপকের 2 সহযোগী, কিন্তু তাদের রাতভর বসিয়ে রাখার অভিযোগ ওঠে সিবিআই এর বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে ভবানীপুর থানায় সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলায় এবার সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তাকে কলকাতা পুলিশের তলব। সূত্রের খবর, সিআরপিসির 160 নম্বর ধারায় পঙ্কজ শ্রীবাস্তবকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সোমবারই সুপ্রিম কোর্টে সিবিআই দাবি করেছে শুধু সিবিআই অফিসারদের হেফাজতে নেওয়াই নয়, পুলিশকে দিয়ে সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবের বাসভবন ঘিরে ফেলা হয়, পণবন্দি করা হয় তার পরিবারকে, এমনকি সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরও সিজ করে দেওয়া হয়। সিবিআই সূত্রে খবর, রবিবারের ধুন্ধুমারের পর রাত 9টা থেকে নিজাম প্যালেসে বৈঠকে বসে সিবিআই। দিল্লিতে সিবিআই এর পদস্থদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া হয় পুঙ্খানুপুঙ্খ বিবরণ। এদিন সকাল পর্যন্ত চলে সেই ম্যারাথন বৈঠক। ভোর 6টা পর্যন্ত যে বৈঠক চলেছে সেই বৈঠকে সিবিআইয়ের উচ্চতর আধিকারিকরা এবং যারা উপস্থিত ছিলেন গতকাল কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে, তারা সেখানে উপস্থিত ছিলেন। যে প্রতিনিধি দল যারা সিপির বাড়িতে গিয়েছিলেন তারা ঠিক কটার সময় গিয়েছিলেন, তাদের কাছে প্রপার ডকুমেন্ট কি কি ছিল এবং তাদের সঙ্গে কারা কথা বলেছেন এবং কি কি ব্যবহার তাদের সাথে করা হয়েছে, কি অভিজ্ঞতা তাদের, এবং এরপর তারা যে যখন থানায় যায় সেখানে গিয়ে তাদের সঙ্গে কি কি হয়, সমস্ত বিষয়টাই কিন্তু প্রত্যেকের কাছ থেকে জানতে চাওয়া হয়। नहीं, मीटिंग नहीं होगा, हमको अपनी रिपोर्ट्स तैयार करनी है और है ना, तो वो हाँ हमको टाइम दीजिए तो हमको अपना काम करने दीजिए। এরপর সোমবার বিকেলের ফ্লাইটে দিল্লি চলে যান সিবিআই এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। রবিবার সন্ধ্যায় কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা নিয়ে বেনজির কাণ্ডে সাক্ষী থেকেছে গোটা দেশ। টানাপোড়েনের মাঝেই সন্ধ্যে 7:50 নাগাদ নিজাম প্যালেসে সিবিআই এর যুগ্ম অধিকর্তার অফিস ও বাড়ির সামনে পৌঁছয় পুলিশ। সল্টলেকে সিজিও কমপ্লেক্সও ঘিরে ফেলে পুলিশ। রাতে পুলিশ 2 জায়গা থেকে সরে যেতে নিজাম প্যালেস এবং সিজিও কমপ্লেক্স চলে যায় কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। সোমবার সকাল থেকে নিজাম প্যালেস এবং সিজিও কমপ্লেক্সের বাইরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়ানো হয়। আমরা দেখতে পাচ্ছি সিজিও কমপ্লেক্সে সিআরপিএফ এর জওয়ানরা এসে পৌঁছেছেন, বাস থেকে তারা নামছেন। সিজিও কমপ্লেক্সে সিআরপিএফ এর জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে। सीबीआई के सुरक्षा के लिए आ रखा है, कोई भी दंगा वगैरह हो जाएगा तो उनको रोकने के लिए और दंगा को रोकने के लिए आया है। সিবিআই এর কেন্দ্রীয় সংস্থার সঙ্গে কলকাতা পুলিশের এই নজিরবিহীন টানাপোড়েনকে ঘিরেই এখন তুঙ্গে রাজনীতি। প্রকাশ সিনহা ও আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আবার বলছি, এই সংঘাত অভূতপূর্ব,
এবং অবশ্যই দুর্ভাগ্যজনক, কোনো সন্দেহ নেই। রাহুল, আজকে মাননীয় প্রধান বিচারপতির যে অবজারভেশন, সেটা কিন্তু তুমি মানবে অত্যন্ত কড়া, যে তথ্য নষ্ট করার অভিযোগ যদি সত্যি হয়, যেটা সিবিআই আদালতে দাঁড়িয়ে করছে, যে কলকাতা পুলিশ কমিশনার তথ্য নষ্ট করেছেন, তাহলে সিপিকে অনুতাপ করতে হবে। এতটাই কঠোর অবজারভেশন। দেখো, তার সঙ্গে একটা কথা বলা দরকার, যে সুপ্রিম কোর্টে যদি এটাকে মনে হতো অনৈতিক ঢুকতে না দেওয়াটাকে, তাহলে বলতো আমাদের তো অর্ডার করা আছেই, যে আমরা তো অলরেডি একটা অর্ডার করে দিয়েছি, সুতরাং এটা অনৈতিক এবং এটা সম্পূর্ণ দায় বর্তাচ্ছে রাজ্য সরকারের উপর। সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেননি। সুপ্রিম কোর্ট বলেছেন এভিডেন্সটা পেশ করতে শুনানি কাল শুরু হবে, না শুরু হবে, কিন্তু আজকে কিন্তু তৎক্ষণিক কোনো রিঅ্যাকশন দেননি ওনারা। সুতরাং এটা কালকে এটা সময় সাপেক্ষ। দ্বিতীয় কথা দেখো, গণতন্ত্র সময় সাপেক্ষ। তোমার দ্বিতীয় কথার আগে একবার পঙ্কজদার কাছে আসবে। পঙ্কজদার পাশাপাশি ওকে যেরকম বললাম, সেরকম সুদীপ্ত সেন বা দেবযানী মুখোপাধ্যায়, তার 161-এর কিন্তু আদালতে সেটা গ্রাহ্য নয়। কি বললেন সিবিআইয়ের কাছে কিচ্ছু যায় আসে না। সাক্ষ্য প্রমাণ সিপি নষ্ট করতে চেয়েছেন বা করেছেন, এই গুরুত্বপূর্ণ অভিযোগের সাপেক্ষে কিন্তু প্রমাণ দিতে হবে আদালতে। না, দেখুন, বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, আমি যেটা বারবার বলা হচ্ছে, যে সরকার, কেন্দ্রীয় সরকার ইচ্ছে করে বিষয়টা করছে রাজ্যকে হেনস্থা করার জন্য। বিষয়টা, মামলাটা করেছিল কারা? মামলাটা কিন্তু বিজেপি করেনি, অন্য দুটো রাজনৈতিক দল করেছে। পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মামলাটা চলছে। এবার এখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কিন্তু এটা আজকে অবজারভেশনে প্রাইমারিলি যেটা বলেছে, যে তথ্য যদি নষ্ট করা হয় তাহলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলবেন। এটা কিন্তু প্লিজ, এটা কিন্তু অগ্রিম বলেছেন। সুতরাং আমরা প্রাথমিক যে অবজারভেশন, সেটা কিন্তু খুব মারাত্মক। আমি চারজনকেই থামাবো। আমায় পঙ্কজদা গাড়ি যেতে হবে প্লিজ। পঙ্কজদা, উইথ আ ভেরি সিরিয়াস নোট, একটা কিন্তু বিরোধী ঐক্যের ছবি কালকের এই ঘটনার পর থেকেই সামনে আসছে। রাহুল গান্ধী, শরদ পাওয়ার, দেবেগৌড়া, অখিলেশ, আজকে সকালে অখিলেশ যাদবের বার্তা নিয়ে কিরণময় নন্দ চলে এলেন। বিরোধীরা পার্লামেন্টে এককট্টা। শুধু তাই নয়, বিজেডি, যে বিজেডিকে 19-এর ধর্নামঞ্চেও দেখা যায়নি, যে বিজেডিকে এর আগে এই বিরোধী জোটের, ইনফ্যাক্ট আমরা যখন আলোচনা করছি এই মুহূর্তে একটা প্রেস কনফারেন্স হচ্ছে শরদ পাওয়ারের বাড়িতে, চন্দ্রবাবু নাইডু, সেখানে ফারুক আবদুল্লাহ, অরবিন্দ কেজরিওয়াল আছেন, সেখানেও বিজেডি নেই। সেই বিজেডি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে সিবিআই নিয়ে তাদের দলীয়ভাবে প্রচুর ক্ষোভ, এবং এই জিনিস, এই সিবিআইয়ের অতি সক্রিয়তা গত বেশ কয়েক বছর ধরে উড়িষ্যাতেও হচ্ছে। এ তো মমতার গেন হলো, পলিটিক্যাল গেন হলো। যখন লালু প্রসাদ যাদব জেলে বসে মমতাকে যখন অভিনন্দন জানান, আমরা সত্যি খুশি, একেবারে আক্ষরিক অর্থে খুশি। জেল থেকে বেরোনো কানিমোজি যখন আসেন, তখন আমরা সত্যি খুশি। আমরা এই কারণেই খুশি যে নলিনী চিদম্বরম, পি চিদম্বরমের স্ত্রী, তিনি সারদার টাকা নিয়েছেন, আর কংগ্রেসের অন্যতম নেতা অভিষেক মনু সিংভি, তিনি মামলা করতে যাচ্ছেন রাজ্য সরকারের হয়ে। এবং আরো খুশি যে শুধু টুইটের কথা রবিশঙ্কর প্রসাদ, যেটা 8 মে 2014 নয়, 2 এপ্রিল 2016, 19 এপ্রিল 2016 এর টুইটে একই রকম ভাবে যাকে দোষারোপ করা হয়েছে তার নাম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। এটা রাহুলের টুইট, আমার টুইট না, বিজেপির টুইট নয়। তাহলে ঐক্যের মধ্যে যে অনৈক্য, আমি রাহুলের কাছে একবার ধর্ণা মঞ্চে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, তেজস্বী যাদব ধর্ণা মঞ্চে পৌঁছে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কথা বলছেন তার সঙ্গে, কানিমোজি এবং তেজস্বী যাদব পৌঁছে গেছেন ধর্ণা মঞ্চে। রাহুল, উত্তর কথা হচ্ছে যে এই এক সাক্ষ্য প্রমাণের কথা বলা হচ্ছে বারবার রাজীব কুমারকে নিয়ে, দোষ প্রমাণিত নয়, সাক্ষ্য প্রমাণের জন্য তাকে ডাকা হচ্ছে। যদি তাই হয়, 35,000 কোটি টাকা দেশের বাইরে চলে গেল, তাদের অভিযুক্ত একজন মেহুল ভাই প্রধানমন্ত্রী, আর একজন দাভোসে দাঁড়িয়ে তার সাথে ছবি তুললেন, তাহলে সাক্ষ্য প্রমাণে যদি সিবিআই সৎসাহস থাকে, তাহলে প্রধানমন্ত্রী থেকে শুরু করা হোক না। সৎসাহস কি আছে? কতটা পার্সিয়াল তো বোঝাই যাচ্ছে, কতটা রাজনীতিকরণ করা হচ্ছে বোঝাই যাচ্ছে। প্রধানমন্ত্রীকে দিয়ে তদন্ত করা শুরু হোক না। আপনারা আটকাতে চাইছেন, আপনারা
যে কথাটা বলছে এখানে দাঁড়িয়ে কাউকে চোর বলা লাগে, ওদের দুর্নীতি পাহাড় প্রমাণ চুরে, আজকে দাঁড়িয়ে কংগ্রেসের দুর্নীতি বলতে রাত কাবার হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় চোর বলার আগে ও যদি প্রমাণ করতে না পারে তাহলে আজকে ওর ক্ষমা চাওয়া উচিত। আচ্ছা 100 জন মারা গেছে ওদের কাছে হয়ে গেছে বলা, এবার বলতে দিন। প্রথম কথা হচ্ছে আমি একটা কথার রাহুল দার সঙ্গে একমত, সেটা হলো সত্যি তো প্রধানমন্ত্রীকে দিয়ে তদন্ত করা উচিত। যদি এই তদন্ত প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু হয় রাফায়েল নিয়ে, তাহলে সারদার তদন্ত হবে না কেন সেই প্রশ্ন আমি করতে চাই। রাফায়েলের তদন্ত যদি হয় তাহলে সারদার তদন্ত হওয়া উচিত, কারণ রাফায়েল যত দুর্নীতি সারদা ঠিক তত বড় দুর্নীতি। আমরা বলছি ইন্ডিভিজুয়ালি কোনো এজেন্সির বিরুদ্ধে আমাদের এই সত্যাগ্রহ নয়, আমাদের সত্যাগ্রহ হচ্ছে মোদী সরকারের অ্যাট্রসিটিসের বিরুদ্ধে। মোদি বনাম মমতা, সিবিআই বনাম কলকাতা পুলিশ। নজিরবিহীন সংঘাতে মোদি ও মমতা সরকার, আর যা ঘিরে 19 তারিখের ব্রিগেডের পর আরও একবার ঐক্যবদ্ধ চেহারা নিল মহাজোট। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া, এনসিপি প্রধান শরদ পাওয়ার, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ, তামিলনাড়ুর প্রধান বিরোধী দল তথা ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিন এবং আরজেডি নেতা তেজস্বী যাদব প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল এই ইস্যুতে মমতা পাশে পেয়েছেন বিজু জনতা দলের নেতা উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে, যিনি কোনোদিনই মোদী বিরোধী কোনো জোটের শরিক হিসাবে পরিচিত নন। আমাদের এই ধর্নাটা আমি নিশ্চয়ই এখানে না বলে থাকতে পারছি না, এই কারণে আমরা করছি, কারণ এটা আমার রাজনৈতিক নয়। অনেকে ফোন করে বলে সলিডারিটি জানিয়েছেন, আমি আজকে মিটিং থেকে তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে অমিত প্যাটেল, রাহুল গান্ধী থেকে শুরু করে, স্ট্যালিন থেকে শুরু করে, তেজস্বী থেকে শুরু করে, অখিলেশ যাদব থেকে শুরু করে, মায়াবতীজি থেকে শুরু করে, শারদ যাদব থেকে শুরু করে, শরদ পাওয়ার থেকে শুরু করে, আরও অনেকে, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে, এমনকি বিজেডি তারাও পর্যন্ত আজকে এটাকে স্ট্রংলি কন্ডেম করেছে। অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে, দেবগৌড়াজি থেকে শুরু করে, কুমার স্বামী থেকে শুরু করে, আমি তাদের সকলকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। आपकी सेंट्रल एजेंसीज, इन्वेस्टिगेटिंग एजेंसीज इस तरीके से दखल अंदाजी करेंगी प्रदेशों में, फिर नतीजा जो हम देख रहे हैं होगा। ये एक उदाहरण है सीबीआई एडवेंचरिज्म का। In last 4 years what they were doing, yes I know that Supreme Court has given the permission about 4-5 years back. It's not yesterday. Suddenly it come to the knowledge of this CBI went to arrest the police commissioner. It is much more worse than emergency. সাত সকালে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে দলের নেতা কিরণময় নন্দকে পাঠিয়ে পাশে থাকার বার্তা দেন অখিলেশ যাদব। भारतीय जनता पार्टी की जमीन नहीं है वहाँ पर, उन्होंने उन्हीं की पार्टी के नेताओं को लेकर के अपनी पार्टी में शामिल कर लिया। इन सरकार एक सीबीआई के डायरेक्टर से डर रही थी और सीबीआई से सबको डरा रहे हैं ये लोग। संस्थाओं का अगर सबसे ज्यादा राजनीतिकरण अगर किसी ने किया है तो भारतीय जनता पार्टी ने है। মোদী সরকারের সঙ্গে সংঘাতের আবহে কেজরিওয়ালকেও পাশে পেয়েছেন মমতা। केंद्र सरकार ने जो कुछ भी पश्चिम बंगाल में किया है वो बेहद खतरनाक है, संविधान के खिलाफ है, जनतंत्र के खिलाफ है। মহাজোটের ঐক্যবদ্ধ হওয়া নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। क्या गठबंधन का अब ये स्तर हो गया है? गठबंधन के जितने सिपाही हैं, चाहे वो लखनऊ से जाते हों या पटना से जाते हों या दिल्ली से जाते हों, सब कहीं ना कहीं गंभीर जांच के घेरे और दायरे में है। ये अवसरवादी गठबंधन है पॉलिटिकली। এই সিবিআই কে দায়িত্বটা দেয়া হয়েছে, সুপ্রিম কোর্ট দায়িত্বটা দিয়েছে। এখন আপনি এই সুযোগে পলিটিক্যাল ট্যুরিজম পশ্চিমবঙ্গে আরো করুন। কলকাতায় যেমন ধর্ণা চলছে, তেমনি দিল্লিতে এদিন বিকেল 4:30টার সময় সংসদ ভবনে গুলাম নবী আজাদের ঘরে বৈঠকে বসে বিরোধীরা। তৃণমূল, এনসিপি, টিডিপি, ন্যাশনাল কনফারেন্স ছাড়াও তাৎপর্যপূর্ণভাবে সিপিএম এর সাংসদ,
টি.কে. রঙ্গরাজন এই বৈঠকে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে সিবিআই কলকাতা পুলিশ সংঘাত ইস্যুতে তপ্ত দেশের রাজনীতি। সঞ্জয় মিত্র ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি চলে যাব ধর্ণা মঞ্চে। सब लोग जानते हैं कि ममता जी कितनी मजबूत है, तो ये बीजेपी के लोग यही चाहते हैं कि किसी न किसी प्रकार से उनको डराओ, धमकाओ। अगर वो मान जाए, उनकी अगर गुलामी करो, अगर उनके साथ हाथ मिला लो, तो आप राजा हरिश्चंद्र में नवाजे जाओगे। अगर आप सच के लिए लड़ोगे, अगर आप विरोध करोगे, तो आप मानिए कि आप एक फर्जी केस, फर्जी मुकदमा, जेल डालेंगे। और तरीके एक से एक है उनके पास। मैं यहाँ आशीर्वाद देने आया हूँ ममता जी से, और धन्यवाद देने आया हूँ कि इन्होंने जिस मजबूती के साथ इन्होंने जो कदम उठाया है, वाकई में काबिल तारीफ है। और देश को आज हम सब लोगों को मजबूत फैसला लेना पड़ेगा। इतना तबाह किया ममता जी को, आप देखिएगा हमारे परिवार में तो किसी को नहीं छोड़ा। हमारे परिवार में हम 11 लोग हैं, मेरे माँ, मेरे पिताजी, मेरे भाई, हम और 7 बहनें, 7 11 पे मुकदमे। हमारे जितने जीजा जी हैं 7 बहन के, जो हस्बैंड्स हैं, उन पे भी मुकदमा चल रहा है। ये भी नहीं, जो मेरे सिस्टर्स के इन-लॉज हैं, उन पे भी मुकदमा चल रहा है। जो सिस्टर्स के इन-लॉज के रिश्तेदार हैं, उन पे भी इन लोगों ने मुकदमा करने का काम किया है। यूपी में गठबंधन हुआ, अखिलेश जी के पीछे सीबीआई, मायावती जी के पीछे ईडी, चंद्रबाबू नायडू जी अलग हुए, उनके पीछे, ममता जी के पीछे, हम लोगों के पीछे, और हमको भी नहीं छोड़ा। आप बताओ, हम 18 महीने डिप्टी सीएम रहे, लेकिन उस 18 महीने के काम को लेकर के लोगों ने केस नहीं किया, क्योंकि कोई भ्रष्टाचार नहीं था। लेकिन जब हम 13 साल के थे, जब मेरे को मूछ नहीं आया था, तब इन लोगों ने मेरे पे केस मुकदमा वो उस समय का बनाने का काम किया। आप बताइए, जिसको मूछ नहीं क्या घोटाला करेगा? तो पूरी तरीके से ये पॉलिटिकल कॉन्स्पिरेसी है, ये नकारात्मक राजनीति है, नेगेटिव पॉलिटिक्स है। और हम पीएम नरेंद्र मोदी जी से हम अपील करते हैं, वो बड़े हैं और हमारे अभिभावक जैसे हैं, लेकिन हम उनको एक ही चीज कहना चाहेंगे कि पीएम आते हैं और जाते हैं, लेकिन संवैधानिक संस्थाएं हमेशा रहती है। हमारे देश को मत बर्बाद करो। हमारा मीटिंग सुबह से चल रहा था, तो अगर तेजस्वी काल सुबह में थोड़ा देर है उसका फ्लाइट, तो हम फिर आने बोलेंगे कि ये नौजवान है जो बात करते हैं, नौजवान लोग भी सुनने चाहते हैं। लालू जी को तो जेल में भेजा, ये तो सोच है। लालू जी कभी जिंदगी भर किसी का साथ, बीजेपी का साथ कॉम्प्रोमाइज नहीं किया है। अगर आपको केस करना ही था तो आप केस में करो, आप कानून का मुद्दा ही करो, लेकिन वो बात नहीं है। उसको जेल में रख दिया इसी के लिए कि इलेक्शन में वो भाग नहीं ले पाए, इलेक्शन का पहले ना छुड़ा जाए। हर पार्टी को ऐसा किया। इट इज नॉट दैट वी आर सेइंग दैट कॉन्स्टिट्यूशन इज इन डेंजर। To save India, to save our country, to save our constitution, it is our duty to work together, and I feel that all the regional parties, along with the other political parties like Congress at the national level, they must work together. Even today, after the meeting is over, our meeting, public meeting, शरद जी का साथ, शरद पवार जी का साथ, फारूक अब्दुल्ला जी का साथ, चंद्रबाबू नायडू जी का साथ, अरविंद केजरीवाल जी का साथ, जो उधर में उपस्थित थे ईवीएम मशीन के लिए इसी जाने के बाद, उन्होंने हम लोगों के साथ बात किया है, हमने भी सबका साथ बातचीत किया है। वो लोगों ने भी बैठ के प्लानिंग तैयार कर रहा है। जो भी प्लानिंग होगा एक साथ में इकट्ठा होके हम लोग करेंगे। हम लोग चाहते देश को बचाना है तो मोदी को भगाना है। एक 1 पॉइंट प्रोग्राम, दिस ओनली 1 पॉइंट प्रोग्राम। हम तेजस्वी को पूरा सपोर्ट करते हैं इसी के लिए। उन्होंने जो बात कहा है कि यू आर ए सीनियर मैन, यू आर ए प्राइम मिनिस्टर, आपका कुर्सी को तो आपको याद रहना चाहिए किसका साथ कैसा बात करने पड़ता है, कैसे काटी से क्या रहता है। अब जो बात, जो गाली हमको दिया, हमारा पार्टी को दिया, कभी लालू जी को दे रहा है, कभी अखिलेश को दे रहा है, कभी मायावती जी को दे रहा है, कभी अरविंद को दे रहा है,
ये क्या ठीक है? ये आपको शोभा नहीं देता। इसी के लिए जो देश का नेता वही मांगते हैं, जो नेता का माफिक सबको एक काट करके एक साथ में काम करते हैं। देश का नेता वो नहीं बनते हैं जो देशवासी को नहीं पहचानता है, खाली उसको पार्टी को पॉकेट में लेके खाली प्रधानमंत्री बनेगा, सबको मार के, सबको पीट के, सबको एजेंसी लगा के, सबको भगा के अकेले रहेगा और बस सबको कंट्रोल कर लिया, मीडिया को कंट्रोल कर लिया, जुडिशियरी को भी कंट्रोल कभी कभी करते हैं, चाहे कोशिश करते हैं। We respect our judiciary. It is the highest body we have to get regards. Media, our important pillar of democracy, we have a highest regards. All the institution, impartial institution, they are the big asset of our country. Now every institution is been disturbed. History is been changed. तो इसी के लिए जो इंडिया को बचाने के लिए सेव इंडिया जो हमारा स्लोगन है, सेव डेमोक्रेसी, सेव कंट्रीमेंट, सेव द फेडरल स्ट्रक्चर, सेव हमारा एडमिनिस्ट्रेटिव फोर्सेस। Madam Mamta Banerjee, we are all proud of her that today she's taken this strong step to stand against this fascist BJP government, which says that nobody in this country can raise a voice against us. Nobody can question us. Nobody has the right to say what is right or wrong. What we decide is which the whole country has to accept. Today, this is a gift from the BJP government to her for having a very, very, very successful rally on the 19th. They know, after the rally they realized that they're not going to win a single seat in West Bengal. We will stand together, the opposition will stand together with Madam Mamta Banerjee, and we will make sure that there will never be a rift between us and their dreams of coming back to power, of coming back to this country's space of power and ruining its entire fabric of diversity and inclusiveness will never be touched by the BJP government. We are there with her through her fight. এই তো ছোটখাটো একটা ব্রিগেডের মিনিয়েচার সংস্করণ হয়ে গেল। আমি একটা মানে আপনি কি মানবেন, আমি জানি না, এটা নেগেটিভ জিনিসকে সম্পূর্ণ একটা পজিটিভ বিরোধী ঐক্যে টার্ন করে দিলেন। আমি তিনটে সেন্টেন্স বলবো তাহলেই আমার কথা শেষ হয়ে যাবে। কানিমোজি বলছিলেন লাস্টে অ্যারেস্ট হয়েছিলেন 2011 থেকে, সিবিআই করেছিল কাদের সরকার? ইউপিএ সরকার। সাংঘাতিক ইউপিএ বিরোধী ছিল, কংগ্রেস বিরোধী। তেজস্বী যাদবের কথা বললাম, লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন আর্মি দিয়ে আনিয়ে, কে না উপেন বিশ্বাস, পরে মমতা তাকে মন্ত্রী করলেন। এবং পরবর্তী ক্ষেত্রে যখন লালু প্রসাদ গ্রেপ্তার হলেন, এই যে এখন বলছেন যে জুডিশিয়ারি, লালুবাবুর জেল বারবার কনফার্ম করেছে জুডিশিয়ারি, এরা জুডিশিয়ারির ওপর বিশ্বাস নেই। সিবিআই আলটিমেট নয় জেল পাঠানোর জন্য, জেল পাঠাতে জুডিশিয়ারি তাকে দিচ্ছে। আসলে কি জানেন, আমি একটা কথা বলেই বুঝিয়ে দিচ্ছি সকলকে, জনতাকে, এই যে মহাগঠবন্ধন বলে বললেন না, এটা হচ্ছে ডিভাইডেড বাই রিজিয়ন। এই মহাগঠবন্ধন ইউনাইটেড অনলি বাই করাপশন। এই মহাগঠবন্ধন আবার বলছি, ধন্যবাদ দেবো অন্তত এইটা সত্যটা স্বীকার করার জন্য যে কংগ্রেসের সময় সিবিআই যেটুকু নিরপেক্ষতা ছিল সেই নিরপেক্ষতা বর্তমানে নেই। মানে না না, কানিমোজি তদন্ত করে তাকে তো সেই সময় আপনি বলছেন যে সিবিআই তদন্ত করেছিল, সেটা হচ্ছে যারা সিবিআই তে নিয়োগ হচ্ছে তাদের সম্পর্কে একাধিক অভিযোগ। ধরুন সিবিসি, হ্যাঁ, তার নাম হচ্ছে আপনার কেবি চৌধুরী, তাই সেই কেবি চৌধুরীর রিপোর্টের ভিত্তিতে অলোক বর্মাকে সরানো হয়েছে। তাই কেবি চৌধুরীর বিরুদ্ধে ভীষণ অভিযোগ রয়েছে এবং তিনি একজন প্রথম নন আইএস যাকে নিয়োগ করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ওই মোদি সাহারা বিল্লা যে ডায়েরি, সেই ডায়েরিতে কোথাও মোদির নাম ছিল এবং সেই যাই হোক তারা একসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে কেউ বসেননি, কেউ গিয়ে ধর্নায় বসেননি। আজকে অন্তত আমাদের স্টুডিওর থেকেও বেশি গোলমাল হয়েছে সংসদে। আজকে গোটা দিনে সংসদ ঠিক কতটা উত্তপ্ত হলো দেখো। সিবিআই এ মোদী সরকারের হস্তক্ষেপ ঘিরে কদিন আগেই উত্তপ্ত হয়েছিল সংসদ। এবার কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই অভিযানের আঁচ পড়ল গণতন্ত্রের পীঠস্থানে।
কলকাতা পুলিশ বনাম সিবিআই, সংঘাতের রেশ সংসদেও, বিরোধীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, তৃণমূল সরকারকে দুষলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযান বিতর্কে আলোচনার জন্য রাজ্যসভায় নোটিশ দেয় তৃণমূল। উত্তপ্ত হয় লোকসভাও। মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগে সরব হয় তৃণমূল। They are constantly using the CBI to throttle the opposition voice, डराने के लिए, धमकार के लिए। ऐसा कभी सिचुएशन नहीं था। बीजेपी लीडरशिप led by Narendra Modi and Amit Shah to really damage the constitutional structure. সিবিআই বিতর্কে তৃণমূলের পাশে দাঁড়ায় কংগ্রেসও। सौगत राय जी ने जो समस्या आपके सामने रखी, ये सरकार सीबीआई को एक हथियार बनाकर सभी अपोजिशन लीडर को खत्म करना चाहती है और अपोजिशन पार्टियों को खत्म करके ऑटोक्रेटिक गवर्नमेंट लाने की कोशिश कर रहे हैं। বেছে বেছে বিরোধীদের পেছনে সিবিআই লাগানোর অভিযোগে মমতার পাশে দাঁড়িয়ে সরব হয় এনসিপি আর জেডিও। जिस प्रकार से संवैधानिक संस्थानों पर प्रहार किया जा रहा है, जिस हिसाब से हाईजैक किया जा रहा है, हमको लगता है कि ये बीजेपी का प्रकोष्ठ के तौर पे ये लोग काम करने का काम कर रहे हैं। উড়িষ্যার শাসক দল বিজু জনতা দলও প্রতিহিংসার অভিযোগে সরব হয়। The manner in which CBI has been functioning during last 2 to 3 months time, it does not show any professionalism. Odisha has also seen CBI officers barging into a sitting judge's residence, that too in the early hours of the morning some months back. যদিও সিপিএম এর দাবি সিবিআই ও কলকাতা পুলিশের এই সংঘাত আসলে মোদি মমতার লোক দেখানো লড়াই। প্যারেড গ্রাউন্ডে ঘটনা মানে জনকল্লোল তৈরি হওয়ার পর 1 ঘন্টার মধ্যেই ঘটনা, এ তো বোঝাপড়া করেই ঘটনা। বিজেপির সঙ্গে তৃণমূলের খেলা, মানুষকে এইভাবে বিভ্রান্ত করা যাবে না। লোকসভায় বলতে গেলে বাঁকুড়ার দলত্যাগী দলীয় সাংসদ সৌমিত্র খানকে বাধা দেন তৃণমূল সাংসদরা। শেষমেশ সৌমিত্রর আসন বদলে বলার সুযোগ করে দেন অধ্যক্ষ। पूरा विरोधी पक्ष को हेलीकॉप्टर नहीं उतरने दे रहे। मेरा ससुराल के घर में इलेक्ट्रिसिटी लाइन कर दिया, कुछ केस नहीं था, लेकिन आज देखिए पुलिस रेप केस कर रहे मेरे के अंदर जाने के लिए। সিবিআই এর পাশে দাঁড়িয়ে তৃণমূল সরকারের ভূমিকার সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানান এ বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে তার। सीबीआई को मजबूरन ऐसा करना पड़ा क्योंकि पुलिस कमिश्नर जांच में सहयोग नहीं कर रहे। जो भी घटनाएं हुई हैं वह एक तरीके से संवैधानिक व्यवस्थाओं के टूटने की ओर संकेत कर रही हैं। पश्चिमी बंगाल के महामहिम राज्यपाल महोदय से भी चर्चा की है। मैंने इस मामले में महामहिम राज्यपाल को यह भी कहा है कि पूरे मामले की एक रिपोर्ट वह भेजने का कष्ट करें। রাজভবন সূত্রে খবর, রবিবার রাত 10:30 নাগাদ মুখ্য সচিব ও ডিজিপিকে রাজভবনে ডেকে পাঠান কে শ্রীনাথ ত্রিপাঠী। রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযান বিতর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন রাজ্যপাল। রবিবারই তাকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জানতে চান কি হয়েছে। রাজ্যপাল রাজনাথকে বলেন রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। রাজভবন সূত্রে খবর, রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত একাধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং তার ভিত্তিতে ইমেল মারফত গোপন রিপোর্ট পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। সূত্রের খবর, রাজ্যপালের কেন্দ্রকে পাঠানো রিপোর্টে ঘটনা পরম্পরার পাশাপাশি উল্লেখ করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েছে সিবিআই। সোমবার এসআইবি যুগ্ম অধিকর্তা মনোজ লালকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। রবিবারের ঘটনা নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানকে বিশদ তথ্য দেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। আজকে সংসদে কি হলো এই নিয়ে প্রতিবেদন দেখে অন্তত বুঝতে পারছেন যে শুধুমাত্র হই হট্টগোল এবং চিৎকার চেঁচামেচি ঘণ্টাখানেকের অনুষ্ঠানে হয় না। আমি দ্রুত একবার যারা হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে গোটা দিন নানা মন্তব্য পাঠাচ্ছেন তার ভেতর থেকে দ্রুত কয়েকটি পড়ে নেব। অরুণাভ সেন লিখছেন, যেভাবে সিবিআই পুলিশ দড়ি টানাটানি চলছে, সাংবিধানিক সংকট তৈরি হলে দায় কে নেবে? জহরুল আলম লিখছেন, পুলিশ এবং সিবিআই এর মধ্যে এমন কাবাডি খেলা স্বাধীন ভারতে বোধহয় প্রথম। দেশ কোন দিকে যাচ্ছে?
তাপস মুখোপাধ্যায় লিখছেন, এত বছর চুপ করে বসে থাকার পর ভোটের মুখে কেন্দ্রের চাপে অতি তৎপর সিবিআই। ধনঞ্জয় কোনার লিখছেন, দিদির রাজনৈতিক শতটা কলুষিত হচ্ছে। পুলক দাস লিখছেন, সরকারি পদস্থ আধিকারিকরা কোন অধিকার বলে রাজনৈতিক ধর্ণা মঞ্চে সক্রিয় অংশ নিতে পারে। পার্থ দাস লিখছেন, বিজেপি সরকারের এটা হারার আগের ছটফটানি। অমর ধর লিখছেন, রাজীব কুমারকে আড়াল করার এত চেষ্টা কেন মুখ্যমন্ত্রী। পীযূষ পাল লিখছেন, নাগেশ্বর রাওয়ের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে, তাই সিবিআই নিরপেক্ষতা নিয়েই তো প্রশ্ন রয়ে গেল। পঙ্কজদার কাছে আসবো। পঙ্কজদা, যেটা বলছিলাম যে প্রায় একটা ধর্ণা মঞ্চে ছোটখাটো 19-এর ব্রিগেড হয়ে গেছে, এই জন্যই আরো বলছি যে এই মুহূর্তে আমরা যখন এই অনুষ্ঠান করছি তখন শরদ পাওয়ারের দিল্লির বাড়িতে ফারুক আবদুল্লাহ, চন্দ্রবাবু নাইডু, অরবিন্দ কেজরিওয়ালরা এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দেওয়ার জন্য বৈঠকে মিলেছেন এবং সাংবাদিক সম্মেলনও করেছেন। এ তো আরেকটা বিরোধী ঐক্য হয়ে গেল। না, বিরোধী ঐক্য, দেখুন বিষয়টা হচ্ছে যে দুর্নীতির পক্ষে ঐক্যটা নিশ্চয়ই, কিন্তু সেটা দুর্নীতির পক্ষে। যে বিষয়টা নিয়ে শুরু হয়েছিল যে পুরনো মামলায় কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই, দ্বিতীয়ত 3 দফা, এটা অনেকের বোঝা উচিত যে হঠাৎ সক্রিয়তা এই কথাগুলো আসছে যে 18ই আগস্ট 2018-তে তারপরে 3 থেকে 4 দফা চিঠি দেওয়া হয়েছে এবং তার যে সময় সেটা করলে এই সময়টাই আসবে, অতি সক্রিয়তার বিষয় নেই। আর যারা বলছেন প্লিজ 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 সেটা বলুন প্লিজ। হ্যাঁ, কিন্তু 4 বছর আবার একটা বিষয়, 16তে আমি দায়িত্ব পেলাম, 19-এ দেখলাম মঞ্চ থেকে বলা হয় যে আমরা সংবাদপত্রের 4 বছর কি করছিলেন, সংবাদপত্রের স্বাধীনতার কথা যারা বলছিলেন তারা ভুলে গেছেন যে তাদের বক্তব্যই ছিল এবিপি দেখবেন না, এবিপি দেখবেন না, আমরা বলি এবিপি দেখবেন, আমাদের বিপক্ষে বললেও দেখবেন। স্বাধীনতার বিষয়, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আপনারা যেভাবে রাজনীতিকরণ করছেন, আরে আধিকারিকের বিরুদ্ধে একটা তদন্ত আপনারা নামছেন কেন? নিজেদেরটা দেখুন না, একটা বিজেপি আধিকারিকের বিরুদ্ধে তদন্ত আপনাদের গায়ে লাগছে কেন? আরে পুলিশ কমিশনারের আরে পুলিশ কমিশনারের বিরুদ্ধে আমি দ্রুত একবার দেখব যে এই যে সাংবিধানিক সংকট নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা তারা কি বলছেন সংবিধান বিশেষজ্ঞরা দেখুন। কলকাতার পুলিশ কমিশনারের বাড়ির সামনে সিবিআই, রাজপথে সিবিআই আর কলকাতা পুলিশের ধস্তাধস্তি। এরপর পুলিশ কমিশনারের পক্ষ নিয়ে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসে যাওয়া, সেখানে আইপিএস অফিসারদের উপস্থিতি। তৃণমূল বিরোধীরা দাবি করছে বঙ্গে নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। जो भी घटनाएं हुई हैं वह एक तरीके से संवैधानिक व्यवस्थाओं के टूटने की ओर संकेत कर रही हैं। बंगाल में अभी एक कॉन्स्टिट्यूशनल क्राइसिस पैदा हो चुके हैं। पाल्टा सूट चढ़िए मुख्यमंत्रीও। কি হবে 355 356 অত সস্তা? 355 356 দিলে 420 আমার কাছেও আছে, এটা মাথায় রাখবে। ইট ইজ নট দ্যাট মানুষের 420, আমরা 420 বলছি, সরি 144 আমাদের কাছেও আছে। নো এন্ট্রি বোর্ড। এ বিষয়ে কি বলছেন সংবিধান বিশেষজ্ঞরা? সিবিআই তো ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। সিবিআই সেই অধিকার তো আইনত অধিকার আছে, সেটা বাধা দেওয়ার তো কোনো কারণ নেই। সেটা যদি বাধা দেওয়া হয়, সেই বাধা দেওয়াটা ভারতীয় দণ্ডবিধির 353 ধারা দেখবেন, সেই 53 ধারার মধ্যে সেটা একটা কগনিজেবল অফেন্স। যে ভাগ করে দিয়েছে সাংবিধানিক কাঠামোর মধ্যে এক এজেন্সি আরেক এজেন্সির দ্বারা ব্যাহত হচ্ছে, স্টেট ব্যাহত হচ্ছে, এটা কনস্টিটিউশনাল সেটআপকে তো নষ্ট করে দিচ্ছে এবং এর ফল তো মারাত্মক না, কনস্টিটিউশনাল ক্রাইসিস। সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা শান্তনু সেনের মতে সিবিআই এর অনেক আগে আদালতে যাওয়া উচিত ছিল। স্পেশাল কোর্ট of the CBI, where the FIR in this case has been filed, is competent to issue orders. And there is the High Court over that. There is no need to go to the Supreme Court in this matter. The special court, after seeing the material which the CBI has had, will decide whether it is enough to question and arrest
or apprehend Mr. Rajiv Kumar. I do not understand why in this case, since the notices were being issued from 2017, the CBI did not approach the special court. পুলিশ ও সিবিআই এর ভূমিকা নিয়ে মতপার্থক্য দেখা গিয়েছে আইনজীবীদের মধ্যে। কলকাতার নগরপাল যদি সিবিআইয়ের ডাকে সাড়া না দেয়, তার জন্য যে সুপ্রিম কোর্টের আদেশে এই মামলা রুজু হয়েছে, তারা সেই কোর্টে গিয়ে জানাবেন যে আমরা রাজীব কুমারকে নোটিশ দিয়েছি, কলকাতা পুলিশ কমিশনার আমাদের সাথে তদন্ত সহযোগিতা করছে না। সিবিআই বারবার তাকে একটি সাক্ষী হিসাবে ডেকেছেন এবং তারা আশঙ্কা করছেন যে তাদের গুরুত্বপূর্ণ কিছু এভিডেন্সও নষ্ট করে দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনেও প্রভিশন আছে যে তারা কিন্তু একটা সাক্ষীর কাছেও উইদাউট ওয়ারেন্ট তার কাছে ঢুকতে পারেন, তার বাড়িতেও ঢুকতে পারেন। সিবিআই বনাম কলকাতা পুলিশের সংঘাতের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মঙ্গলবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে শুনানি। রাজশ্রী দত্তগুপ্ত ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 26 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ডাফ অ্যান্ড ডাটের বাঞ্চো ট্রান্সলেশন মানেই তুলসী প্রকাশনী। গঙ্গোত্রী, কচ্চিখানে সর্ষের তেল এবং শুদ্ধ মশলা। অশোকা ফুটওয়্যার, পরলেই জানবেন